And we are live. Good evening, everyone. Assalamu alaikum. আমি এহসান হাবিব শুভ ফ্রম জেনারেশন জেড। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কর্পোরেট হেলথ প্রোগ্রামে। সো ওয়েলকাম টু দ্য শো। নর্মাল যে কোনো দিন থেকে অ্যাকচুয়ালি আমরা বিট স্ট্রেস, বিকজ দেশের এখন একটা ক্রিটিক্যাল টাইম যাচ্ছে। তো আমরা বিট স্ট্রেস, তো আমরা এটাকে অ্যাকচুয়ালি প্রোডাক্টিভ, যতটুকু সম্ভব প্রোডাক্টিভ করা ট্রাই করব ঘরে বসে। তো সেই জন্য অ্যাকচুয়ালি কর্পোরেট টেলস এর আমাদের সবাইকে আনা, যে এই প্রোগ্রামটার আয়োজন করা। তো প্রত্যেকবারের অতিথির মতো আজকে আমাদের সাথে যিনি আছেন, তিনি হচ্ছেন পিআর মিডিয়া ব্র্যান্ড এক যুগেরও বেশি সময় ধরে কাজ করে আসছেন। হি ইজ কারেন্টলি ওয়ার্কিং এজ ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ওয়ালটন গ্রুপ। হি ইজ নান আদার দেন ফিরোজ আলম স্যার। প্লিজ ফিরোজ আলম স্যারকে একটু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন হাসান? এই তো স্যার আছি আলহামদুলিল্লাহ, কিন্তু স্যার সিচুয়েশনটা একটু একটু অড। এই সিচুয়েশন অ্যাকচুয়ালি বিট স্ট্রেস, বাট ওভারঅল স্যার আছি। আপনি কেমন আছেন স্যার? সরি, একটু অডিয়েন্স যারা আছে তারা কি শুনতে পাচ্ছো? আমার অডিয়েন্স যারা আছে আমারটা ক্লিয়ার কিনা এটাও জানা দরকার ছিল। আচ্ছা, প্লিজ একটু কমেন্ট সেকশনে লিখে দাও যে তোমাদের কি ক্লিয়ারলি আমাদেরকে শুনতে পাচ্ছো কিনা অডিয়েন্সরা। হ্যালো হ্যালো, আমরা আমার মনে হয় যে শুরু করতে পারি, তারপরে হয়তো বোঝা যাবে। আমারটা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আপনি যদি আমাকে রেসপন্স করতেন, আমি হয়তো। জি, আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আমাদের এখানে অডিয়েন্সরাও ক্লিয়ার। তো স্যার ইয়েস, আমরা শুরু করতে পারি। ওকে ওকে। তো স্যার আমার প্রথম যেই এটা ছিল যে আমাদের টপিকটা তো আজকে ব্র্যান্ড নিয়ে, তো ব্র্যান্ড মিডিয়া নিয়ে আমার ঢুকার আগে স্যার অ্যাকচুয়ালি মোটামুটি দেশ 1 মাস হয়ে যাচ্ছে 20 দিন হয়ে যাচ্ছে যে উই আর মানে লকডাউন আছে অলমোস্ট। তো স্টুডেন্টসরা স্পেসিফিক্যালি আমাদের যারা অডিয়েন্স, তারা অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যে স্ট্রেস বাই। তো স্যার জাস্ট যদি আপনি ছোট করে বলতেন শুরু করার আগে যে কিভাবে অ্যাকচুয়ালি ওরা পজিটিভ থাকতে পারে এই সিচুয়েশনটাতে। ওকে, আসলে প্রতিটা ক্রাইসিসের মধ্যেও কিছু ভালো দিক ফুটে ওঠে, যেটা হচ্ছে যে স্টুডেন্ট বলি কিংবা আমরা যারা জব হোল্ডার আছে, প্রত্যেকের নিজের দিকে তাকানোর একটা সুযোগ আমরা আসলে এই ক্রাইসিসের মধ্যে পেয়েছি। সো আমরা আসলে স্টুডেন্টরা সিজিপিএ, পরীক্ষা, ক্লাস, পরীক্ষা, এক্সট্রা কারিকুলামের কাজকর্ম সবকিছু নিয়ে ফ্রেন্ডস, আড্ডা, বিজি একটা লাইফ ছিল। নিজে কোথায় আছি, নিজের পজিশনটা কি অবস্থায় আছে, নিজের জীবন কিংবা পরিবার, ভবিষ্যৎ পরিকল্পনা, বর্তমান সিচুয়েশন সবকিছু নিয়েই একটা আলোচনা, নিজের সাথে নিজে আলোচনা করার একটা সুযোগ কিন্তু স্টুডেন্ট বলি আর আমরা যারা জব হোল্ডার আছি সবাই পেয়েছি। সো এই সময়টাতে নিজেকে টিউন করার, আমরা অলরেডি শুনেছি যে নেচার নাকি তাকে টিউন করে নিচ্ছে। সমুদ্রের দূষণ কমে গেছে, বায়ু দূষণ কমে গেছে, শব্দ দূষণ তো ঢাকায় এখন অলমোস্ট জিরোর কাছাকাছি। সো এই সময়টা নিজের যে দূষণগুলো ছিল সেগুলোকেও আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা সুযোগ এসছে। তো ঠিকই আছে। সো ইটস এ টাইম টু ডেভেলপ ইয়োরসেলফ, একটু নিজেকে টিউনিং করা, সবার সাথে একটা মেশা করা, ফ্যামিলি সবার সাথে অনেকে হয়তো টাইম দিতে পারতাম না, এখন অ্যাকচুয়ালি একটা পারফেক্ট টাইম। এই অডিয়েন্স যারা আছে তারা কি শুনতে পাচ্ছো আমার? রাইট, একদম। জি আচ্ছা। তো স্যার আমরা হচ্ছে একদম ব্র্যান্ড মার্কেটিং যেটা, তো আমাদের আরেকটু ঢুকার আগে যে যারা স্টুডেন্ট আছে আমাদের সাথে, তো তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো তোমরা কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছো। প্লিজ কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দাও কে কে কোথা থেকে জয়েন করেছো। তো আমরা টপিকে ঢুকে যাচ্ছি স্যার মেইনলি। তো আমাদের স্যার একটা জিনিস আছে স্যার, যে মানে যারা অ্যাকচুয়ালি 6-7 সেমিস্টারে পড়ছে, অর যারা অ্যাকচুয়ালি গ্রাজুয়েট করবে 4th ইয়ারে আছে, তো আমরা একটা সবাই একটা কনফিউশনে থাকে যে স্যার মেজর কিসে করব। যে মানে there is a lot of sector, HR আছে, ফাইন্যান্স আছে, ম্যানেজমেন্ট আছে। তো why should we go for marketing? Why should we choose marketing as career স্যার? মানে মেজরটা কেন মার্কেটিং এ করা উচিত, বা কেন আমরা অ্যাকচুয়ালি মার্কেটিং ক্যারিয়ার হিসেবে স্টার্ট করা উচিত?
এটা সরি স্টুডেন্টের জন্য যদি আপনি একটু বলতেন। ওকে, আসলে ক্যারিয়ারটা কিংবা এডুকেশনটা হওয়া উচিত নিজের পছন্দ মতো। আমার যে সেক্টরটা ভালো লাগে, যে জায়গাটাতে কাজ করতে আমি পছন্দ করি, সেই সেক্টরটাতে ভবিষ্যতে যে সেক্টরটাতে কাজ করব বলে পরিকল্পনা করেছি সেখানে জব করা বেটার। সো যারা এমবিএ করতে আসছে, মার্কেটিং এ পড়তে আসছে, ওর তো একটা বিজনেস ম্যানেজমেন্টের প্রতি একটা আগ্রহ আছে বলে আসছে। সো আফটার দ্যাট আমরা যতগুলো ফোকাসিং জব বলি, আমরা নাওয়াডেজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সবচেয়ে ফোকাস জব হচ্ছে মার্কেটিং জব। আপনি দেখবেন একটা কোম্পানিতে যদি স্টার্টে 100 লোক থাকে, যদি ধরে নিই একটা মধ্যম মানের একটা কোম্পানিতে, এর 60 জনই পাবেন আপনি মার্কেটিং ডিপার্টমেন্টের, বাকি 40 জন ফাইন্যান্স, এইচআর, প্রকিউরমেন্ট, আদার্স ডিপার্টমেন্ট গুলোতে। সো মার্কেটিং এর বাজারটা বড়, জব মার্কেট। আমরা বাংলাদেশের মানুষ চাকরি করার জন্যই কিন্তু অনেক সময় পড়াশোনা করি, আমরা কেতাবি ভাষায় যাই বলি, বাস্তবটা হচ্ছে যে আমাদের বাবা মামাদেরকে যখন পড়াশোনা করায় তখন শেখাই হচ্ছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। সো ডেফিনেটলি বড় জব করার জন্যই আমরা পড়তে আসি। সেই জায়গাটাতে মার্কেটিং এর সুযোগটা অনেক বড়, বিগ মার্কেট। তো মার্কেটিং এর মার্কেটটা বড়, মানে এইখান দিয়ে অ্যাকচুয়ালি জব অপরচুনিটি অনেক বেশি। এটার আন্ডারে অ্যাকচুয়ালি অনেকগুলা সেকশন আছে, যে এক একজন এক এক সেকশনে যেতে পারতেছে। তো মার্কেটটা অ্যাকচুয়ালি অনেক বড় এন্ড আমরা এই সেকশনে যাইতে পারি। তো স্যার আমরা আরেকটা জিনিসে চলে যাই, যে অনেকগুলো সেক্টরটা আছে, লাইক সেলস আছে, ব্র্যান্ড আছে। লাইক স্যার ব্র্যান্ডের প্রতি স্পেশাল কিছু মানুষের একটা অ্যাট্রাকশন আছে, যে সেলস ভাবে যে সেলস কে ভাবে যে রাস্তায় দৌড়ানো লাগছে, স্পেশালি স্টুডেন্টসরা যে রাস্তায় দৌড়ানো লাগে, কি না কি করা লাগতেছে, বেচা লাগতেছে। ব্র্যান্ডের জন্য চিন্তা করে না, একটা হেড অফিস বেস জব। তো এটা একটা আছে। তো স্যার মানে স্টুডেন্টকে জাস্ট একটা যদি বলতেন যে ওয়াই স্টুডেন্ট শুড চুজ ব্র্যান্ড অ্যাজ এ ক্যারিয়ার। ওকে, যে কোনো প্রতিষ্ঠানেরই সবচাইতে লুক্রেটিভ জায়গাটা হচ্ছে তার ব্র্যান্ডের জায়গাটা। সেলসের মার্কেটিং করতে গেলে ব্র্যান্ডিং এর কাজটা কি পুরোটাই কিন্তু সেলসকে টার্গেট করে। সো এটা বলতে পারি যে যে কোনো বিয়ে বাড়ির বর হচ্ছে সেলস, আর সবাই হচ্ছে অতিথি, পুরোহিত, লাইক দ্যাট এগুলো। সো সেলসকে অ্যাভয়েড করে কোনো প্রতিষ্ঠান টিকতে পারে না, সেটা সেবা হোক, পণ্য হোক। সো সেলসের জব যেরকম মাঠ পর্যায়ে কাজ করতে হয়, ব্র্যান্ডিং এ যারা কাজ করে তাদেরকেও কিন্তু মাঠ পর্যায়ে কাজ করতে হয়। ক্যারিয়ার শুরুটা মাঠ থেকে হয় ভালো, ঠিক আছে? ম্যারাডোনা এখন গ্যালারিতে বসে খেলা দেখেন, কারণ ওনার খেলার বয়স নাই, থাকলে কিন্তু মাঠেই খেলতেন। সো আপনি যদি সেলসে কিংবা ব্র্যান্ডিং এ ক্যারিয়ার করতে চান আর মাঠে কাজ করতে না চান, আপনার এই পেশায় না এসে আদার্স যেগুলো, যদি এখনো সুযোগ থাকে, আমি জানি না যারা দেখছে তাদের সুযোগ আছে কিনা এই পড়াশোনার সেক্টরটা চেঞ্জ করার জন্য, মাঠে যেতে না চাইলে মার্কেটিং এ কাজ করতে না আসাই বেটার। তো আই গেস অডিয়েন্সরা একটু আইডিয়া পাচ্ছে যে ব্র্যান্ড মানে অ্যাকচুয়ালি খালি বাসায় বা হেড অফিসে বসে কাজ করা না, তোমাকে অলওয়েজ একটা মার্কেট ভিজিটের মধ্যে থাকা লাগবে, একটা প্রোডাক্ট নিয়ে বা তুমি যেই জিনিসটা নিয়ে কাজ করতেছো সেটা নিয়ে অবভিয়াসলি আইডিয়া থাকা লাগবে। তো ব্র্যান্ড ইজ নট অ্যাবাউট হেড অফিস জব, যে ডেস্ক জব, এটা অবশ্যই মাথায় রাখবো আমরা। তো আরেকটা জিনিস আমি যোগ করি, আমরা যে বড় বড় ক্লাবগুলো চিনি, মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এগুলোর কাদেরকে আমরা চিনি? এক একটা ক্লাবে মোর দেন 500-700 লোক কাজ করে, অনেক বড় বড় পোস্টে কাজ করে। চিনি কাদের? যারা মাঠে খেলে। তো সেলসে, ব্র্যান্ডিং এ যারা কাজ করে তারা মাঠে খেলবে, তাদেরকেই কিন্তু সবাই চিনবে। আমরা হয়তো অনেক বড় বড় প্রতিষ্ঠানের সিএফও কে চিনি না, বাট মার্কেটিং হেড কে, ব্র্যান্ডের হেড কে, তাদেরকে কিন্তু আমরা চিনি। সো দ্যাটস ইট। সো তোমরা হয়তো আইডিয়া পাচ্ছো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে অবভিয়াসলি কমেন্ট সেকশনে তোমাদের ওখানে জানাও, আমরা কোয়েশ্চেন গুলোর আনসার আমরা তোমাদেরকে দেওয়ার ট্রাই করব। তো স্যার এখন লাইক ব্র্যান্ড বলতে স্যার আমরা তো বুঝলাম যে এখানে মার্কেট ভিজিট করা লাগে। তো স্টুডেন্টদের যারা হচ্ছে আছে, এখন স্টুডেন্টসরা অনেক অ্যাক্টিভ, এখন তারা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত, বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত। তো স্যার একটা জিনিস আছে যে আমরা যেটা দেখেছি, আমি ক্যারিয়ারের ফার্স্ট ফেজে আছি, তো শুনেছি বা আমরা নিজেরাও করতাম যে ব্র্যান্ড মানে কি জাস্ট কমিউনিকেশন ডেভেলপ করা, মার্কেট মানে ইটস অল অ্যাবাউট প্ল্যানিং প্ল্যানিং এন্ড প্ল্যানিং, অর মানে
জিনিসটা কি স্যার, মানে আরেকটু ডিটেইলস আর কি জিনিসটা যদি ওদের স্টুডেন্টদের জন্য আরেকটু বলতেন। ব্র্যান্ডের আগে বুঝতে হবে ব্র্যান্ড কি। একটা লোগো, একটা মানে প্রোডাক্টের একটা লোগো, একটা নাম থাকলে সেটা কিন্তু ব্র্যান্ড হয়ে যাচ্ছে না। ব্র্যান্ড তখনই ব্র্যান্ড হবে যখন মানুষ একটু ধরেন আমি একটা প্রোডাক্ট কিনবো, যদি সেটার একটা ভালো ব্র্যান্ড ভ্যালু থাকে, আমি কিন্তু অনলাইনে না দেখেই অমুক ফোনের কিংবা অমুক প্রোডাক্টের ওই মডেলটা আমি অনলাইনে অর্ডার দিয়ে ফেলছি। কিন্তু যদি কোনো নতুন কোম্পানি মার্কেটে আসে, আমরা কিন্তু চাই যে একটু আমার ফ্রেন্ড কিনেছে কিনা তার কাছ থেকে শুনি, কিংবা সম্ভব হলে নিজে গিয়ে এটাকে খুলে দেখে যে ওকে দেন কিনছি। এই যে চোখ বন্ধ করে জাস্ট নাম শুনে কিনে ফেলাটাই, সেটাই হচ্ছে ব্র্যান্ড টু ব্র্যান্ডের যে ডিফারেন্সটা আছে সেটা। সো মার্কেটে পণ্য চলে আসলে আমরা করি কি, আমি একটা নতুন ব্র্যান্ড লঞ্চ করেছি, নো, আমি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছি, এইটা এক সময় এর কনজিউমারের একটা ব্র্যান্ডের জায়গায় নিয়ে যাবে, আমাকে ডেফিনেটলি এর পেছনে ব্র্যান্ডিং করতে হবে। সো প্ল্যানিংটা তো থাকতেই হবে, প্ল্যানিং গুড, বাট তার সাথে থাকতে হবে এক্সিকিউশন। আপনার কাস্টমার যখন আপনার কথা বলবে তখন আপনি ব্র্যান্ডে পরিণত হবেন। আপনি সারাদিন প্ল্যানিং করলেন, সারাদিন বললেন বিভিন্ন মিডিয়াতে আমি বেস্ট ব্র্যান্ড, আমি বেস্ট প্রোডাক্ট, কিচ্ছু হবে না যখন পর্যন্ত আপনার কাস্টমার আপনার হয়ে কথা বলতে না শুরু করবে। সো কাস্টমারকে কথা বলতে শুরু করানোর জন্য যা যা লাগবে, সো এখন আমি কি বলবো, এখন গুগল করলে সব ধরনের আইডিয়া, সব ধরনের টুলস, ম্যাটেরিয়ালস জানা যায়। সো আমার কাছ থেকে জানতে চাইলে আমি যেটা করবো, আমার যে এক্সপেরিয়েন্স আছে সেখান থেকে বলতে চেষ্টা করবো। কারণ আমি যদি আজকে কপি বুক গ্রামার বলতে যাই, এটা তো বই খুললেই স্টুডেন্টরা পাবে কিংবা গুগল করলেই পাবে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে জেনেছি যে এর ব্র্যান্ডিং এর কিংবা মার্কেটিং এর কোনো আসলে ধরা বাঁধা কোনো নিয়ম নেই। কাস্টমার আপনাকে গ্রহণ করবে কি করলে, আপনার এটাই হচ্ছে আপনার ব্র্যান্ডিং। সো প্ল্যানিং করবেন ভালো কথা, কিন্তু এর পেছনে কার জন্য প্ল্যানিং করছেন, কোথায় করছেন, এই বিষয়গুলো দেশে দেশে পার্থক্য হয়। সো আমরা যখন একটা কারিকুলাম করতে যাই, অন্য দেশের কারিকুলাম যখন পড়ি, ওই কারিকুলামটা কিন্তু আমাদের দেশে অ্যাপ্লাই করতে গেলে অনেক সময় প্রবলেম হয়। সো প্ল্যানিং এর ক্ষেত্রে আমাদেরকে যে দেশে আমি করব, মানে ইনবাউন্ড মার্কেটটাকে আগে প্রথমে বুঝতে হবে, আগে দেশকে জয় করতে হবে, তারপর বিশ্ব। এক্স্যাক্টলি স্যার। প্লাস স্যার আরো অনেক কিছু, মানে প্ল্যানিং এর বাইরেও স্যার আমাদের হচ্ছে মানে ভেন্ডর ম্যানেজমেন্ট বলেন বা এই একটা আইডিয়া হচ্ছে, সেই আইডিয়াটা এক্সিকিউশনের জন্য আমাদের অনেকগুলা পার্টি থাকে, সেগুলাকেও ডিলের একটা ব্যাপার স্যাপার থাকে স্যার। এটাও একটু যদি বলতেন যে ইটস নট অ্যাবাউট জাস্ট প্ল্যানিং এন্ড আইডিয়া জেনারেশন, প্লাস হচ্ছে স্যার আমাদেরকে আরো অনেক কিছু ম্যানেজ করা লাগতেছে স্যার। এই জিনিসটা একটু যদি বলতেন যে আমাদের সবকিছুই আপনি যখন ব্র্যান্ডের জন্য ব্র্যান্ডিং এ কাজ করতে আসবেন, তখন আপনাকে সব কয়টা ডিপার্টমেন্টের সাথে সেলস ক্রিয়েট হয় শুধুমাত্র কিন্তু ব্র্যান্ডিং করে না, কিংবা সেলসম্যান আপনি ডোর টু ডোর পাঠান আর সুন্দর একটা আউটলেট করলেন, আপনার সেল ক্রিয়েট হবে না। সেল ক্রিয়েট হওয়ার জন্য একটা ব্র্যান্ডের সামগ্রিক আচরণ কাস্টমারকে প্রলুব্ধ করবে এই পণ্যটাকে গ্রহণ করার জন্য। কারণ একই ধরনের পণ্য, যে প্রোডাক্টই বিজনেস করতে যান মার্কেটে, দেখবেন মিনিমাম 10টা কোম্পানি একই ধরনের পণ্য কিছু 19-20 করে সেল করছে। এর মধ্যে কিছু কিছু প্রোডাক্ট কেন টপ হয়ে যাচ্ছে, কিছু কিছু প্রোডাক্ট কেন ব্যবসা করতে পারছে না, বিকজ অফ তার পুরো বডিটার আচরণ ভালো হয়নি। ব্যাপারটা এরকম যে আপনি খুব সুন্দর দামি একটা পশমি টুপি পরলেন, বাট আপনার গায়ের জামাটা নোংরা, ময়লা, ছেঁড়া। আপনি হঠাৎ করে একটা অংশ যদি অনেক বেশি পশ করেন একটা জায়গায়, একটা পুরো ব্র্যান্ডের একটা জায়গাকে আপনি খুব সুন্দর সুন্দর আউটলেট করলেন, বাট আপনার প্রোডাক্টের আউটলুক সুন্দর না, প্রোডাক্ট ভালো করলেন, প্যাকিং ভালো না। সো আপনাকে 360 ডিগ্রি নলেজ থাকতে হবে, সব কয়টা ডিপার্টমেন্টের সাথে কাজ করার মতো অ্যাবিলিটি আপনাকে থাকতে হবে, দেন আপনি ব্র্যান্ডিং এ ভালো করতে পারবেন। এটাই যে ইটস নট অ্যাবাউট জাস্ট প্ল্যানিং, তোমাকে সব কিছুতে একটা আইডিয়া রাখা লাগবে, সব ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেশনের কাজ আছে। ইউ হ্যাভ টু ডিল উইথ ভেন্ডর্স, ডিফারেন্ট ভেন্ডর্স, এজেন্সিজ। সো ইয়েস, সো ইটস নট জাস্ট অ্যাবাউট প্ল্যানিং। স্যার এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি করার উদ্দেশ্য ছিল স্যার, আমাদের অনেকে আছে যে মানে একটাই আছে যে আমি পাওয়ার পয়েন্টে খুব ভালো বা আমি গ্রাফিক্স ডিজাইনে খুব ভালো, আমি ব্র্যান্ডে চাকরি করতে যাচ্ছি, কিন্তু পরে দেখা যায় স্যার যে এটার জন্য আমি অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা করা যে অ্যাকচুয়ালি না, যে স্কিলগুলোর কথা বললেন আপনি, এই স্কিলগুলো যার আছে সে ডেফিনেটলি এগিয়ে থাকবে। বাট তাকে ধরেন 100টার মধ্যে হয়তো 3টা সাবজেক্টে আপনি এগিয়ে আছেন, বাকি 97টাতে তো আপনাকে কাজ করতে হবে। তো
স্যার এই বাকি 97টা লাইক আমাদের বেসিক কি কি স্কিলস লাগে এই ব্র্যান্ডিং এ ক্যারিয়ার করার জন্য স্যার একটু যদি বলতেন যে এই জিনিসগুলো আমাদের খুব মাস্ট তিনটা জিনিস দরকার। থাকতেই হবে, তিনটা জিনিস জি, থাকতেই হবে, তোমরা যেটা একটু অডিয়েন্সরা অন্যরকম একটু শোনা ভালো যেতে মতো পারে। করে শোনো জিনিসটা, পারলে নোট ডাউনও করো কি কি জিনিস লাগে। জি স্যার। তিনটা খুব কমন, তিনটা খুব ইজি, এটা স্টুডেন্ট লাইফ থেকেই গ্যাদার করা যায়। সেটা হচ্ছে, একটা হচ্ছে রাইটিং স্কিল, লিখতে পারতে হবে। কিছু হলে আপনাকে লিখতে পারতে হবে, লেখার একটা স্কিল থাকতে হবে। আপনি একটা ভালো মেইল করার জন্য যে স্কিলটা দরকার, সেটাও কিন্তু একটা বিশাল স্কিল। আপনি কোন একটা অর্গানাইজেশনের সাথে যোগাযোগ স্থাপন করবেন, আপনার মেইলটা এমন একটা মেইল হলো যে যে রিসিভ করছে সে আপনার কথা বুঝতেই পারলো না, কিংবা আপনার ভয়েসটার মধ্যে এমন একটা অ্যারোগেন্সি হলো সে মেইলের হয়তো সে পজিটিভ অ্যান্সার দিল না। সো রাইটিং স্কিল থাকতে হবে। এর সাথে রাইটিং এর আরো অনেকগুলো ক্রিয়েটিভ রাইটিং আছে, স্টোরি টেলিং এর ব্যাপার স্যাপার আছে, সেগুলো ডিটেলে যাচ্ছি না। জাস্ট একটা জিনিস, যে আপনি খুব ভালো লিখতে পারেন। আপনার ফ্রেন্ডরা আপনাকে যদি বলে হ্যাঁ তুমি খুব ভালো লিখতে পারো, সো আপনি অন্যদের চেয়ে এগিয়ে আছেন। সেকেন্ডলি হচ্ছে কমিউনিকেশন স্কিল, যোগাযোগ করার ক্ষমতা আপনার কতটুকু। কিছু আছে দেখবেন ক্লাসের এক কর্নারে বসে থাকে, আমার এটা ভালো লাগে না, চল ছবি দেখতে যাই, ফ্রেন্ডরা বললো আমার ছবি দেখতে ভালো লাগে, চল খেলা দেখতে যাই, আমার খেলা দেখতে ভালো লাগে না। সো ও কিন্তু তার ইন্টারপার্সনাল স্কিলটাকে ডেভেলপিং করতে পারে না। হয়তো সে ছোটবেলা থেকেই ঘরকুনো স্বভাবে বড় হয়েছে, তার জন্য মার্কেটিং এর জব, ব্র্যান্ডিং এর জব বেটার হবে না, বেটার চয়েস হবে না। সো অন্য কোনো প্রফেশন সে বেছে নিতে পারে। ব্যাংকিং এও এখন এইটা কমিউনিকেশন স্কিল ছাড়া আসলে মানে পারিবারিক সম্পর্ক, প্রেমের সম্পর্কটাও ঠিক রাখতে পারবে না যদি তার কমিউনিকেশন স্কিল ভালো না থাকে। সো এটা একটা কমন ইস্যুস পার্সোনাল লাইফের জন্য। ব্র্যান্ডিং এর জন্য তো এটা একদম একেবারে থাকতেই হবে, মাস্ট, এটা কমিউনিকেশন স্কিল। থার্ড জিনিসটা, সেটা হচ্ছে, এটা এখনকার মানে আপনারা যারা আছেন, আপনার জেনারেশনে খুব ভালো এটা অলরেডি, টেকনোলজিক্যাল স্কিল। অনেকে আছে ফোনে ভালো, খুব ভালো ফোন ইউজার, বিভিন্ন অ্যাপস ট্যাপস নামিয়ে এটা সেটা দিয়ে নিজেই দেখবেন যে বন্ধুদের ভিডিও করে, কিংবা হয়তো স্টাডি ট্যুরে গিয়েছিল খাগড়াছড়ি, ও এত সুন্দর একটা ভিডিও ইউটিউবে ছেড়ে দিয়েছে, সবাই বলছে ও তো হেভি হয়েছে। সো এই টেকনোলজিক্যাল স্কিল যার আছে, সেও অন্যদের চেয়ে এগিয়ে থাকবে। সো এই টেকনোলজিক্যাল স্কিলের মধ্যে যখন ঢুকবো, তখন আমরা ডিজিটাল মার্কেটিং পাবো, টিভিসি মেকিং পাবো, আরডিসি বানানোর যে প্রসেস, কিংবা আদার্স যেগুলো, এগুলো কিন্তু তখন সে খুব দ্রুত ধরে ফেলবে। হয়তো সে কখনো টিভিসি মেকিং প্রসেসের মধ্যে যায় না, কিন্তু সে যখন একটা এজেন্সিতে গিয়ে প্রথম 2 দিন শুটিং দেখবে, 3 দিনের দিন সে শুটিং প্ল্যান করে ফেলতে পারবে। সো টেকনিক জানা থাকতে হবে, টেকনোলজিক্যাল স্কিলটা জরুরি। এই তিনটা হচ্ছে বেসিক স্কিল, এটা স্টুডেন্ট লাইফ থেকেই পাওয়া যায়। আমি যে হ্যান্ডসেটটা ইউজ করছি, যে মোবাইল ফোনটা ইউজ করছি, অ্যান্ড্রয়েড হোক আর অ্যাপল হোক, এখান থেকেই আমার হয়তো চাকরি জীবনের অনেক কিছু শিখে ফেলতে পারবো। স্কাইপে, হোয়াটসঅ্যাপ, এগুলো কিন্তু ভাইবার, এগুলো কিন্তু আমাদের লাগবে মানে যখন আমরা জব করতে যাব। কারণ এখন ইন্টারন্যাশনালি আমরা আমাদের প্রতিষ্ঠানে যেটা হয়, আমরা ভাইবারটাকে খুব কমনলি ইউজ করি, মেসেঞ্জারও করি। সো এগুলো লাগবে। সো এই তিনটা হচ্ছে স্টুডেন্ট লাইফে খুব ইজিলি করা যায়, যেটা বোরিং বিষয় না, বই পড়ার কোনো ইস্যু না। আমি যে তিনটা বললাম, এটা কিন্তু বই পড়তে হচ্ছে না। একটা হচ্ছে রাইটিং স্কিল, একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, আর একটা হচ্ছে টেকনোলজিক্যাল স্কিল। এই তিনটা স্কিল হচ্ছে স্টুডেন্ট লাইফে আমরা খুব সহজেই একটু যদি সচেতন ভাবে প্র্যাকটিস করি, এটা গ্যাদার করতে পারবো। আফটার দ্যাট আসে হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক ক্রিয়েটিভিটি থাকতে হবে। আপনি কৌশলগতভাবে যদি সৃজনশীল না হন, কারণ বাজার প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। এই যে ধরেন এখন করোনা ভাইরাসের জন্য মার্কেট বন্ধ, শোরুম বন্ধ, বিজনেস অলমোস্ট স্টাক। এরপরে যখন আমরা আলহামদুলিল্লাহ যদি এই ক্রাইসিস থেকে বের হয়ে আসি, একটা হিউজ প্রেসারে পড়ে যাব। কিন্তু যারা সেলসে কিংবা মার্কেটিং এ কাজ করি, সেলস টার্গেট কিন্তু রাতারাতি প্রতিষ্ঠান কখনোই কমাবে না। কমাবে কিভাবে? অফিস বন্ধ, বেতন তো দিতে হচ্ছে সবাইকে। সো তার খরচ তো আর কমছে না। সো তাকে এটা কভার করার জন্য যে টার্গেটটা বছরের শুরুতে করেছিল, শেষ পর্যন্ত গিয়ে হার্ডলি আমাদেরকে ট্রাই করতে হবে যে উদ্যোক্তারা যে টার্গেট দিয়েছেন সেটাকে অ্যাচিভ করে দিতে। সেটার জন্য কিন্তু আমাদেরকে এখন অন্য ধরনের কিছু প্ল্যান করতে হবে। যে প্ল্যানটা জানুয়ারিতে করেছিলাম, এপ্রিল মেতে গিয়ে কিন্তু সেই প্ল্যানে আর আমরা থাকতে পারছি না, হিউজ প্রেসারে পড়ে যাচ্ছি। সো কৌশলগত মানে সৃজনশীলতা থাকতে হবে, যে কৌশলটাকে আমরা যখন তখন যেন চেঞ্জ করতে পারি। তারপরে হচ্ছে আপনাকে ফ্লেক্সিবল হতে হবে। আমি আমাকে ধরেন বললো যে না, বছরের শুরুতে 10 লাখ অর্ডার দিয়ে আপনাকে টার্গেট দিয়েছিলাম, 10 লাখ কি করতে হবে। আপনি বললেন আমি পারবো না, এইরকম শক্ত হলে হবে না। ফ্লেক্সিবল হতে হবে, আপনাকে বোঝানোর চেষ্টা করতে হবে, মার্কেটটাকে বুঝতে হবে, এরপরে উদ্যোক্তাকে বুঝাইতে হবে। আপনাকে ফ্লেক্সিবল যদি না হন, এই সেক্টরে কাজ করতে হবে না। কারণ আপনার প্রতিনিয়ত টার্গেটের সাথে ফাইট করতে হবে। আপনার টার্গেটটাই হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট করবেন, টার্গেট আবার নতুন টার্গেট পাবেন, আবার অ্যাচিভ করবেন। এটাই হচ্ছে আপনার উন্নতির প্রসেস।
আমরা আগে স্ন্যাক গেম খেলতাম না, একটা একটা করে বল খেয়ে খেয়ে যেভাবে বড় হয়। সো মার্কেটিং কিংবা সেলস এর লোকজন টার্গেট খেয়ে 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 বড় হয়। সো হোয়াট এভার এন্ডিং এ কি হয় সেটা না বলি, বাট আমাদেরকে এভাবেই বড় হতে হয়, এভাবেই কাজ করে আস্তে আস্তে উপরে উঠতে হয়। ফ্লেক্সিবিলিটির সাথে হচ্ছে আপনার ওভারঅল কমিউনিকেশন, যেটা আগে শুরুতে বললাম, এটা তো শুধু কমিউনিকেশন বললাম যে ম্যান টু ম্যান কমিউনিকেশন স্কিল। ওভারঅল কমিউনিকেশন স্কিলটা আপনাকে গ্যাদার করতে হবে ফর সেকেন্ডারি পিরিয়ড। প্রথমে হচ্ছে শুধু কমিউনিকেশন স্কিল, সেকেন্ডারি হচ্ছে আপনাকে ওভারঅল কমিউনিকেশন স্কিলটা আপনাকে অর্জন করতে হবে বসের সাথে, অফিসের জুনিয়র এমপ্লয়ীদের সাথে, অন্য কোম্পানির সাথে, কিংবা আপনার যখন আপনি মার্কেটিং এ কাজ করতে যাবেন, আপনার ভেরিয়াস কাইন্ড অফ টিভি চ্যানেলস, রেডিও স্টেশন, এদের সাথে কাজ করতে হবে। এদের সাথে যে কমিউনিকেশন করবেন সেই স্কিলটাকে আপনাকে গ্যাদার করতে হবে। তারপরে আন্ডারস্ট্যান্ডিং আপনার নিজের দেশের, এটা আমি এর আগে বলেছি, নিজের দেশের যে মার্কেটটা আছে এই মার্কেটটাকে আপনাকে বুঝতে হবে। আপনি ইউরোপ আমেরিকার মার্কেট বোঝেন, যাই বোঝেন, নিজের দেশের মার্কেটের উপরে ভালো একটা স্টাডি আপনাকে থাকতে হবে। এরপর হচ্ছে আপনার পাবলিক, মানে কাস্টমার কি চায়, আপনি যে প্রোডাক্টটাই বিক্রি করতে যাবেন কিংবা যে প্রোডাক্টের উপর, প্রোডাক্ট তো আগেই বানালে হবে না, আপনাকে অবশ্যই কাস্টমারকে বুঝে দেন। আপনি আপনার ফ্যাক্টরি কিংবা প্রোডাকশনে যারা আছে তাদেরকে বলবেন যে এই মুহূর্তে এই ধরনের প্রোডাক্ট আমার কাস্টমাররা চাচ্ছে, আপনি এই ধরনের প্রোডাক্ট আর&ডি করেন, এই ধরনের প্রোডাক্ট মার্কেটে ছাড়েন। আমরা ওয়ালটনের ক্ষেত্রে যেটা করি, আমরা অলওয়েজ যে মডেলটা লঞ্চ হবে তার 6 মাস আগে থেকে স্পেসিফিক মার্কেটে কোন কালার, কোন ডিজাইনের উপরে মানুষের চয়েস বেশি, সেটার উপরে আমরা আর&ডিটাকে জোর দিই। সো কাস্টমারের যে প্রক্রিয়াটা, কাস্টমার যেভাবে পণ্যকে পছন্দ করে, কাস্টমার অলওয়েজ রাইট। এবং আপনাকে ব্র্যান্ডে কাজ করতে গেলে ভীষণ রকম গণতান্ত্রিক হতে হবে। 5 বছর পর পর জনগণের দোরগোড়ায় যাওয়া তো গণতন্ত্র না। আপনাকে প্রতিদিন জনগণের কাছে যেতে হবে, এমন গণতান্ত্রিক হতে হবে। তারা কি চায়, কি বলে, গালি যদি খেতে হয় সেটাকেও আপনাকে এমন ভাবে নিজের মধ্যে চেঞ্জ করে তাকে খুশি করে আপনাকে বিদায় করতে হবে। আরেকটা হয় ব্র্যান্ডের ক্ষেত্রে, অনেকে, যেটা আপনি আমাকে প্রশ্ন করলেন, যে অনেক স্টুডেন্ট মনে করে ব্র্যান্ডে জব করা মানে একটু পজ জব, সেলসে করা। আপনি ব্র্যান্ডে জব করলে আপনাকে সেলস বুঝতে হবে, সেলসের প্রসেসটা কি, কিভাবে সেলস ক্রিয়েট হয়। একটা মানুষ শোরুমে গেলেও আপনি অনেক সুন্দর সুন্দর টিভিসি ক্রিয়েট করেছেন, অনেক সুন্দর সুন্দর কমিউনিকেশন একটা ব্লো। সো এই সেলস প্রসেসটাকেও আপনাকে বুঝতে হবে। আমার মনে হয় এইটুকু জায়গায় আসলে খুব ডিটেইলে বলা টাফ। এর আগে আমি যেটা বললাম যে টেকনিক্যাল নলেজ, সেটা ডিজিটাল মার্কেটিং এর টুলস গুলো সম্পর্কেও নলেজ থাকতে হবে। দ্যাটস অল। তো আমি যদি একটু সামারি বলি, মেইন যে তিনটা স্কিল সেটা হচ্ছে রাইটিং, কমিউনিকেশন এন্ড টেকনোলজি। এই তিনটা স্কিল একটা ব্র্যান্ডের, কর্পোরেটের, তোমার ব্র্যান্ডে ঢুকতে গেলে অবভিয়াসলি তোমাদের থাকা লাগবে। সাথে পাশাপাশি এগুলো তো জাস্ট মেইন কিছু পয়েন্ট, পাশাপাশি অ্যাকচুয়ালি একটা ব্র্যান্ডের ক্যারিয়ারে তোমাকে গড়তে হলে অবভিয়াসলি ক্রিয়েটিভিটি, স্ট্র্যাটেজিক ডিসিশনস, ফ্লেক্সিবিলিটি, কোঅর্ডিনেশনের কাজ, আন্ডারস্ট্যান্ডিং, ভেন্ডর ম্যানেজমেন্ট, ডেমোক্রেটিক ওয়েতে। লাইক ইটস নট জাস্ট স্যার যেটা লাস্টে বললো যে এটা অ্যাকচুয়ালি পস্ট জব না, তোমাকে অ্যাকচুয়ালি দোকান হলে দোকানদারের গালিও খাইতে হবে যে কি হচ্ছে জানার জন্য। তারা অনেক কথা বলবে, তাদের সাথে আমাদের কথাটা শুনতে হবে, শুনে বুঝতে হবে যে আমাদের কি করা উচিত। তো আমরা একটু কমেন্ট সেকশনে চলে যাচ্ছি, আমাদের কিছু কোয়েশ্চেন্স আসছে, আমরা একটু দেখছি যে কি টাইপের। যে স্যার ইফতি রহমান লিখেছেন যে ব্র্যান্ড ভ্যালু আর ব্র্যান্ড ইকুইটি কি সেম? তো না, জি জি প্লিজ শেষ করেন, আপনার প্রশ্ন শেষ হয়েছে? আচ্ছা হ্যাঁ, এটাই ফার্স্ট কোশ্চেন, এটা আসছে আমাদের সাথে। না, ব্র্যান্ড ভ্যালু এবং ইকুইটি মানে কখনোই এক নয়। আপনার ব্র্যান্ড ভ্যালুর সাথে ইকুইটির সাথে একটা সবসময় একটা থাকবে, পার্থক্য থাকবে। ভ্যালুটা আপনি লং টাইম কাজ করার পরে অর্জন করবেন, ঠিক আছে? দীর্ঘদিন যাবত আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, একটা ব্র্যান্ড নিয়ে কাজ করবেন, দেন কাস্টমারের কাছে আপনার যে অবস্থান পরিবর্তন, এটাই হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। কাস্টমার হ্যাপি হলে আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে, কাস্টমার আনহ্যাপি হলে ব্র্যান্ড ভ্যালু কমবে। এবং এই সামগ্রিক আরো অনেকগুলো, আমি যেটা বললাম যে ব্র্যান্ডিং, এটা শুধুমাত্র যে সেলস, প্রচুর সেল হচ্ছে, আমি মার্কেট লিডার সেলে, আপনি মার্কেট টপ ব্র্যান্ড না হয়েও মার্কেট লিডার হতে পারেন। সো এই যে টপ ব্র্যান্ড না হয়েও মার্কেট লিডার হওয়া যায়, মানে সেলসের ক্ষেত্রে, ভলিউমের ক্ষেত্রে, আপনার কোয়ান্টিটির ক্ষেত্রে, এই যে পার্থক্যটা, এটাই হচ্ছে ব্র্যান্ড ভ্যালু এবং ইকুইটির মধ্যে পার্থক্য। ইন ডিটেল বলতে গেলে আসলে অনেক সময় লাগবে।
এক্স্যাক্টলি স্যার। স্যার আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে মাসুদ রানা মাসুম লিখেছেন, স্যার আই হ্যাভ এ কোশ্চেন টু নো ইফ সামওয়ান ওয়ান্টস টু বিল্ড হিজ ক্যারিয়ার ইন সেলস এন্ড মার্কেটিং উইথ পার্সোনাল স্কিলস আর নিডেড টু বি ডেভেলপড ফার্স্ট। এটারও আসলে কোশ্চেনের আমার মনে হয় আনসারটা আমরা বলে দিয়ে দিয়েছি। ফেলেছি আমরা জি। বলেছি। তো আবার আরেকটা কোশ্চেন আছে যে স্যার ব্র্যান্ড ম্যাপিং এ টিটিএল এরটা যদি একটু বুঝিয়ে বলতেন, ব্র্যান্ড ম্যাপিং এর টিটিএল থ্রু দ্য লাইনের এটা যদি একটু বুঝিয়ে বলতেন। ব্র্যান্ড ম্যাপিং এর প্ল্যানিং এর টিটিএলটা থ্রু দ্য লাইন, এই ছোট কথায় আসলে বোঝানো যাবে না, এটা একটু বিশাল সময়ের জিনিস। ব্যাপার। হ্যাঁ, রাইট। হ্যাঁ, আর আমার মনে হয় যে এত ডিটেইলে আমাদের এই ডিটেল মুহূর্তে বুঝে আপনার কাজ শুরু করলে এগুলো অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন। এক্স্যাক্টলি। আমাদের অ্যাকচুয়ালি এটা যেটা ছিল যে আমরা ক্যারিয়ারটা আস্তে আস্তে আমরা এই জিনিসগুলাতে যাব। তো আমরা অ্যাকচুয়ালি স্যার মোটামুটি আমরা শুনলাম যে কি কি স্কিলস দরকার আমাদের এই ব্র্যান্ডে ক্যারিয়ার করার জন্য। তো স্যার একটা জিনিস যে স্যার কর্পোরেট ব্র্যান্ড প্লাস এজেন্সি, স্যার একটা আছে, স্টুডেন্টসরা এটা নিয়েও কনফিউজ থাকে স্যার, এটা নিয়ে যদি আপনি একটা বলতেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কর্পোরেট স্টার্টিং ক্যারিয়ার ইন কর্পোরেট ব্র্যান্ড এন্ড এজেন্সি ব্র্যান্ড। ওকে, আমি পার্সোনালি আমি যদি বলি যে আমার পছন্দ কোনটা, আমি বলবো যে এজেন্সি থেকে শুরু করাটা বেটার। আমার আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম এজেন্সি থেকে অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার, একেবারে ছোট পোস্ট, শুনতে অনেক বড় শোনা যায় ব্র্যান্ড প্রমোটার, কিন্তু যারা ব্র্যান্ডিং অলরেডি স্টুডেন্ট যারা কাজ করছে ওরা সবাই জানে যে ব্র্যান্ড প্রমোটারের কাজ কি। এজেন্সিতে কাজ করলে এজেন্সির অনেক ধরনের ক্লায়েন্ট থাকে, অনেক ধরনের ক্লায়েন্ট থাকে, তার সব সেক্টরে, এফএমসিজি, ইলেকট্রনিক্স, মেডিসিন, ভেরিয়াস কাইন্ডস। একটা বড় এজেন্সির হয়তো 100 ধরনের পণ্যের উপর কাজ করে। আর যখন আমরা একটা ব্র্যান্ডে চলে যাবো, স্পেসিফিক একটা ব্র্যান্ডে, তখন কিন্তু একটা প্রোডাক্টের উপরে আমার নলেজ গ্যাদার হবে। আমি যদি এজেন্সিতে যাই 6 মাসে একটা সেক্টর নিয়ে কাজ করার পর আমি চাইলেই আমার যে টিম লিডার কিংবা আমার যে সুপারভাইজার আছেন কিংবা বস আছেন তাকে রিকোয়েস্ট করে, ঠিক আছে বস কিংবা আমার ওই সেক্টরটা পছন্দ, আমাকে একটু ওই সেক্টরে দিয়ে দিন। ব্র্যান্ডে তো সেই সুযোগ নেই। আমি যদি একটা 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 ফুড প্রোডাকশনের কোম্পানিতে জব করতে যাই, আমাকে কিন্তু ওই ফুড নিয়েই কাজ করতে হবে। আমি চাইলেই ইলেকট্রনিক্স এর উপরে পাবো না। যেমন আমি দীর্ঘদিন যাবত লাস্ট 13 ইয়ার্স প্লাস 14 চলছে ওয়ালটনে কাজ করছি, পুরোটাই কিন্তু ইলেকট্রনিক্স এর উপরে। কিন্তু এই 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 আমার 14 বছরে যা কিছু শিখেছি এটা কিন্তু ইলেকট্রনিক্স এর উপরে। কিন্তু যদি এজেন্সি 14 বছর কেউ এজেন্সিতে জব করে, ও ব্র্যান্ডের মাস্টার হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো এখানে আমাদের একটা যেই স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন আছে, যে যে কনফিউশনটা যে অ্যাকচুয়ালি ভাইয়া স্যার আমরা অ্যাকচুয়ালি কিভাবে স্টার্ট করতে পারবো ক্যারিয়ারটা, মানে ব্র্যান্ডে এজেন্সিতে করা উচিত না কর্পোরেটে করা উচিত। স্যার একদম ক্লিয়ারলি বলে দিলেন যে অ্যাকচুয়ালি আমাদের কিভাবে স্টার্ট করা উচিত। কর্পোরেটে ঢুকলে অ্যাকচুয়ালি একটা স্পেসিফিক ব্র্যান্ড নিয়ে কাজ করা হয়, একটা ইন্ডাস্ট্রি নিয়ে হয়, বাট যখন আমরা এ নিয়ে কাজ করতেছি, এজেন্সিতে কাজ করতেছি, তখন অ্যাকচুয়ালি ওয়াইড থাকে স্পেসটা। তো স্যার আমাদের ব্র্যান্ড এই এই সেকশনটাতে কি টাইপের চ্যালেঞ্জ আছে স্যার আমাদের সামনে ফেস করতে হবে, বা এখানে একজন স্টুডেন্ট ঢুকলো ব্র্যান্ড ব্র্যান্ডিং ইনিশিয়ালি, তো ফার্দার চ্যালেঞ্জটা কোনখানে পড়ে স্টুডেন্টরা? চ্যালেঞ্জ আসলে টিমের উপরে। চ্যালেঞ্জ তো আসলে যে নতুন ঢুকছে তার উপরে পড়ছে না, পুরো টিমটার উপরে। ব্র্যান্ডেড টিমের অলওয়েজ চ্যালেঞ্জ হচ্ছে যে কোনো অর্গানাইজেশন খুব ক্যাশ ফ্লো চায়, টাকা আসে না কেন, সেল বাড়ে না কেন। ধরেন আপনি একটা একটা বড় একটা ভালো বিগ বাজেটের বড় একটা আর্টিস্ট নিয়ে একটা বিজ্ঞাপন বানালেন, লঞ্চ করার 3 দিনের মধ্যে সিএফও ফোন করে আপনাকে বলবে যে এত কোটি টাকা খরচ করলেন মার্কেটে, সেল তো বাড়ে না ভাই, কি করলেন? আরো ভাই। সো ক্যাশের একটা প্রেসার অলওয়েজ আপনার মাথায় থাকবে। তো অলওয়েজ আপনাকে বলবে যে আপনি এই ব্র্যান্ডিং এর তো আসলে ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়ার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে অনেকটা ধরেন ফুড সাপ্লিমেন্ট থেকে আপনি ধরেন আপনি ভিটামিন সির জন্য যদি সিভিড খান, একটা সিভিডে অনেক বেশি ভিটামিন সি পাবেন, বাট আপনি যদি লেবু খেয়ে এটাকে পূরণ করতে চান, এটা আপনাকে অনেক স্ট্রংলি পূরণ করবে, বাট এত ইনস্ট্যান্ট করবে না, সময় নিবে। তো ব্র্যান্ডিং এর রেজাল্ট আসলে একটু সময়ের ব্যাপার, একটু পরে। আজকে ব্র্যান্ডিং করেছেন, এটা রেজাল্ট হয়তো 1 বছর পরে কোম্পানি পাবেন, কিন্তু কোম্পানি চায় ইনস্ট্যান্ট রেজাল্ট। তো এই ইনস্ট্যান্ট রেজাল্ট থেকে অনেক সময় আমরা ব্র্যান্ডিং এ যারা কাজ করি, আমরা ব্র্যান্ডিং ডুমলুপ বলে একটা কথা আছে। ডুমলুপটা হচ্ছে এরকম যে ক্যাশ ফ্লোর প্রেসারে যখন পড়ে যায় একটা ব্র্যান্ডের টিম, তখন তারা করে কি ইনস্ট্যান্ট কিছু
বেনিফিট দেওয়ার চেষ্টা করে কাস্টমারকে। সেটা হতে পারে ধরেন এটার সাথে ওইটার ফ্রি, কিংবা ধরেন হতে পারে যে আপনার আপনি প্রাইস ডিসকাউন্ট, যে এত পার্সেন্ট ডিসকাউন্ট। তো কি হয়, এই টাইপের প্ল্যানিং গুলো যখন করা হয় তখন এইটার যে খরচ, কোম্পানি তো তার নিজের পকেট থেকে কখনোই খরচ করবে না, করলে তার ব্যবসার প্রফিট থাকবে না। সে তখন হচ্ছে ব্র্যান্ড কমিউনিকেশনের জন্য যে বাজেটটা থাকে, ধরেন এই মাসে আমার ব্র্যান্ড কমিউনিকেশনের জন্য বাজেট আছে 5 কোটি টাকা, তা আমি কাস্টমারকে সেল ফ্লো বাড়ানোর জন্য ক্যাশ ইনসেন্টিভ দিব, কিংবা ক্যাশ ডিসকাউন্ট দিব, কিংবা ক্যাশব্যাক দিব। ওকে, ঠিক আছে, 5 কোটি টাকা থেকে কেটে আপনি 2 কোটি টাকা কমিউনিকেশনে রাখেন, 3 কোটি টাকা কাস্টমার ক্যাশব্যাক কিংবা প্রাইস বেনিফিট দেন। তো তখন কি হয়, ইনস্ট্যান্ট কিছু সেল বাড়ে, কিন্তু লং টার্ম কি হয়, কাস্টমারের মধ্যে একটা টেন্ডেন্সি চলে আসে যে আমাকে তো খুব রিসেন্টলি, আচ্ছা ঠিক আছে, ডিসেম্বর মাসে অমুক প্রোডাক্টের ডিসকাউন্ট পাওয়া যায়, কিংবা মার্চ মাসে ওই প্রোডাক্টের, সে তার সেলটাকে পারচেসটাকে আটকে রাখে। তো পারচেস আটকে রাখে, আপনার সেল পরবর্তীতে যখনই আপনি এই ইনসেন্টিভ থেকে বের হয়ে আসেন, যখনই মূল্য ছাড় কিংবা ডিসকাউন্ট থেকে বের হয়ে আসেন, আপনার সেল ড্রপ করে, আবার আপনাকে ওই একই প্রসেসে যেতে হয়। এটা একটা লুপের মধ্যে পড়ে যেতে হয়, এটাকে ডুম লুপ বলে। তো ক্যাশের প্রেশারের কারণে আমরা ব্র্যান্ডিং এ যারা কাজ করি অনেক সময় আমরা ডুম লুপে পড়ি। তো এখান থেকে বের হতে মানে খুব টাফ, জব রিস্ক হয়ে যায় অনেক সময়। তো এটা হচ্ছে বড় একটা চ্যালেঞ্জ। ক্যাশ, আমি বলবো যে আপনার যে পর্যন্ত জব শুরু না করছেন তার আগ পর্যন্ত যদি বলেন যে কি বিষয়ে আপনাকে খুব স্কেয়ার থাকতে হবে ব্র্যান্ডে ক্যারিয়ার করতে গেলে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রেজাল্ট চাই। ব্র্যান্ডিং এ যারা মানে আমরা যারা কাজ করি, আমাদের কাছে প্রতিষ্ঠান সবসময় ইনস্ট্যান্ট রেজাল্ট চাই। এই মাসে আমি 5 কোটি টাকা কমিউনিকেশন খরচ করছি ব্র্যান্ড কমিউনিকেশনে, আমার সেল কত পার্সেন্ট বেড়েছে। সো এই ক্যালকুলেশনের প্রেশারটা আপনাকে সারা জীবন বহন করতে হবে যদি ব্র্যান্ডিং এ ক্যারিয়ার করতে চান। বাকিগুলো আসলে ক্যারিয়ার শুরু করার পরে বোঝা যাবে। তো পার্সোনালি যেই চ্যালেঞ্জটা আমরা ফেস করতেছি বা একজন ক্যারিয়ারে ফেস করবে, যে একটা মেন্টাল চ্যালেঞ্জ থাকে, যে একটা খুব প্রেসারে থাকা লাগে যে জিনিসটা কিভাবে আমরা অ্যাকচুয়ালি রিটার্নটা দিব। স্যার, এটা আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে ব্র্যান্ডের সচেতনতাটা কম কাস্টমার লেভেলে। ধরেন আপনি যে প্রোডাক্ট গুলো শুরুতে মার্কেটে এসছে, যেমন লুব্রিকেন্টের মার্কেটে মোবিলের নাম চলে আসে, সে শুরুতে এসছে, আপনি দেখবেন যে সবাই এটাকে মোবিল নামেই বলছে। এখন আদার্স ব্র্যান্ড গুলো অনেক ভালো কমিউনিকেশন করার পরেও এই জায়গা থেকে তাকে বের করতে পারে না। দেখবেন যে দোকানে গিয়ে শিক্ষিত মানুষ চাচ্ছে, ধরেন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট দোকানদার দিয়ে দিচ্ছে আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট, সে কিন্তু বাড়ি নিয়ে চলে আসছে, সে আস্ক করছে না ভাই আমি তো এইটা চাইনি, আটা মানেই আটা, সুজি মানেই সুজি। এই যে মেন্টালিটি, এই মেন্টালিটির কারণে কিন্তু আপনি যতই ব্র্যান্ডিং করেন আপনার প্রতিষ্ঠানের রেজাল্টটা বের করতে কিন্তু কষ্ট হবে, সেলস ফ্লো বাড়বে না। সো এইটাও একটা চ্যালেঞ্জ যে আপনি যে ভোক্তাদের নিয়ে কাজ করছেন তারা ব্র্যান্ডের ব্যাপারে খুব বেশি সচেতন না। ভালো মন্দ ব্র্যান্ডের চেয়ে 10 টাকা 5 টাকা দামের পার্থক্য, এটা একটা পার্থক্য ক্রিয়েট করে দেয়। আবার যে রিটেইলার গুলো আছে তারা চিন্তা করে যে আমাকে পার কার্টুনে কে ফ্রি দিচ্ছে বেশি, যে ব্র্যান্ড পার কার্টুনে ফ্রি বেশি দিচ্ছে, রিটেইলার সেই ব্র্যান্ডের প্রোডাক্টটাকে ফোর্স সেল করে। সো এগুলো আসলে বলতে গেলে যে পর্যন্ত আপনি এই সেক্টরে না ঢুকবেন, চ্যালেঞ্জগুলো বুঝবেন না, ভয় না দেখাই, মজাও আছে, মজাগুলো বলি। স্যার, আচ্ছা আমার মনে হয় একটু, স্যার শোনা যাচ্ছে কি? হ্যালো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অডিয়েন্সরা কি ক্লিয়ার আমাদের কথা শুনতে পাচ্ছে? লাস্ট পর্যন্ত কি শুনতে পেয়েছে? একটু জানালে সুবিধা হতো। স্যার আমরা একটা কোশ্চেন নিয়ে নিই। রাসেল এ কাউসার লিখেছেন, স্যার সেলস থেকে ব্র্যান্ডে যাবার প্রস এন্ড কনস কি? সেলস থেকে ব্র্যান্ডে মুভ করার। সেলস থেকে ব্র্যান্ডে মুভ করার প্রসেস হচ্ছে আপনার যে আপনি যে টিম লিডার আন্ডারে জব করেন সেই সেলস এর টিম লিডার কিংবা আপনার যে বস তাকে কনভিন্স করা, এবং ব্র্যান্ডের যে টিমের সাথে আপনি যোগ দিবেন সেই টিমের বসকে কনভিন্স করা। এর ছাড়া আর কোনো বেসিক ওয়ে নাই যে আমি এই স্কিলটা অর্জন করেছি সাথে সাথে আমাকে নিয়ে নিবে, তা না। আপনার স্কিলটা তো প্রদর্শন করার সুযোগই যদি না দেওয়া হয় আপনি কি করবেন? সেলসে আমি 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 সেলসের প্রেশারের কারণে অনেকে সেলস থেকে ব্র্যান্ডে আসতে চায়। ব্র্যান্ডের প্রেশার কিন্তু ডিরেক্ট আরো বেশি। সেলসের প্রেশারটা আপনারা যারা ফিল্ডে কাজ করেন আপনার প্রেশারটা 80% আপনার বস হয়ে আসে। সো আমরা অনেক সময় মনে করি বস এসি রুমে বসে থাকে আর আমাকে শুধু টার্গেট দিচ্ছে, বসকে ছুলে ফেলে উদ্যোক্তা ডেকে নিয়ে তার চেম্বারে। সো বসের জায়গাটা থেকে যদি আমরা দেখতে পাই তখন বসের প্রেশারটা বুঝতে পারবো। আপনি সেলসেই বস হওয়ার চেষ্টা করেন,
সেলসে বস হলে সেলসের আপনি তো তখন হেড অফিসে কিংবা এসি রুমে বসবেন। সেলস থেকে ব্র্যান্ডে আসার জন্য আসলে আমার কাছে কোনো প্রসেস নাই। আপনি যদি ব্র্যান্ডকে ব্র্যান্ডিং ভালো বোঝেন, আপনার যার আন্ডারে আপনি যোগ দিতে চাচ্ছেন আপনার অফিসের সেই বসকে গিয়ে কনভিন্স করেন যে বস আমি এই স্কিল আমার আছে, আমি এই কাজগুলো ভালো বুঝি। তার যদি পছন্দ হয়, একটা জিনিস আমি আপনাকে বলতে পারি, প্রত্যেক লিডার সে তার টিমে বেস্ট লোকগুলোকে নেওয়ার চেষ্টা করে। আপনি যদি সেনাপতি হন, আপনি সবসময় তাগড়া স্বাস্থ্যবান সৈনিকদের কিন্তু আপনার টিমে নেওয়ার চেষ্টা করবেন। সো কোনো বস আপনি কাজ জানেন আপনাকে নেবে না, আমি বিশ্বাস করি না, সে যে কোম্পানিরই হোক। বস ইজ অলওয়েজ রাইট, তখনই রাইট যখন তার চারপাশে প্রচুর শক্তিশালী সৈন্য থাকে। না হলে আমি রাইট বলতে গেলে দেখা যাবে অন্য দলের সৈন্য এসে মেরে দিবে আমাকে। সো আমি সবসময় ডিফেন্সের জন্যই আমি চাবো আমার চারপাশে যারা আছে তারা ওভার স্কিল হোক, ভালো হোক। সো যারা সেলসে কাজ করছে কিংবা ভাবছে যে আমার ভালো স্কিল এর চাইতে আমি এটা ব্র্যান্ডিং এ বেশি ভালো করতে পারতাম, তারা প্লিজ গিয়ে ব্র্যান্ডের যে বস আছে তার সাথে যোগাযোগ করুন। সেই সাথে সেলসে যারা আন্ডারে আছেন তাকে খুশি না করলে সে কিন্তু ছাড়বে না। সো দুইজন ভদ্রলোককে ম্যানেজ করে আপনাকে যেতে হবে। তো আমরা মোটামুটি জানলাম কিভাবে অ্যাকচুয়ালি আমরা সেলস থেকে ব্র্যান্ডে মুভ করতে পারি। স্যার আরেকটা কোশ্চেন আছে, সেটা ওয়ালিউল ইসলাম পিয়ার লিখেছেন, একটা এজেন্সি একজন ফ্রেশার্স এর কাছে কি কি চায়, মানে সহজ ভাষায় বলতে গেলে এজেন্সি গুলো অ্যাকচুয়ালি কি কি বিবেচনা করে ফ্রেশার্স কে রিক্রুট করে? ওকে, প্রথমে হচ্ছে ফ্রেশারকে রাত 12টায় ফোন করলে 12টার সময় সে ফোন ধরে রেসপন্স করতে পারছে কিনা এটা আশা করে এজেন্সি। ফ্রেশারদেরকে সবসময় হচ্ছে সবচেয়ে টাফ জবগুলো দেওয়া হয়, এটা আমি মনে করি ফ্রেশারদের জন্য একটা সুযোগ। আমি যেটা বললাম আমি শুরু করে এসেছি, কিন্তু একেবারেই একটা এজেন্সির সবচেয়ে রুট লেভেলের কাজ হচ্ছে ব্র্যান্ড প্রমোটার। সো আমি যখন ইন্টারভিউ দিতে গিয়েছি, ওনারা দেখেছেন যে আমি কতটুকু সপ্রতিভ, মানে আমি কথা বলার সময় আমি নিজেকে আড়াল করে কথা বলছি কিনা। ভয়েসটা খুব ক্লিয়ার হতে হবে, স্ট্রং ভয়েস থাকতে হবে, ঠিক আছে? স্ট্রং ভয়েস না থাকলে কিন্তু আপনি ব্র্যান্ডে কিংবা মার্কেটিং এ কাজ করতে পারবেন না। আরেকটা জিনিস দেখার চেষ্টা করে যে আমি কতটুকু চটপটে, আমাকে যে প্রশ্নগুলো করা হচ্ছে আমি দ্রুত অ্যান্সার দিতে পারছি কিনা। না, আপনি যখন একেবারে ফ্রেশার জব করতে যাবেন, আপনাকে স্টিভ জবসের জিজ্ঞেস করবে না, মার্কেটিং থিওরি জিজ্ঞেস করবে না, কিংবা টকারের কোনো থিওরি জিজ্ঞেস করবে না। আপনাকে জাস্ট কমন কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে যে মার্কেটিং এর জন্য আপনি অ্যাবল কিনা। বিষয় একটাই, আপনি দৌড়াতে পারেন কিনা, প্রচুর পরিশ্রম করতে পারেন কিনা, এবং সেটা হাসি মুখে। মুখ গোমরা করে অনেক পরিশ্রমী লাভ হবে না। মার্কেটিং এ হাসি মুখে কষ্টটাকে মাথায় নেওয়ার মতো মেন্টালিটি থাকতে হবে। দেন আপনি ফ্রেশার হিসেবে আমি বলতে পারি যে কোনো এজেন্সি আপনাকে নিয়ে নিবে। আমরা একটা খুব সুন্দর আনসার পেয়েছি আই গেস। পিয়াল, তোমার যে কনফিউশনটা ছিল সেটা ক্লিয়ার হয়েছে। স্যার আমাদের কাছে আরো কোশ্চেনস আছে। স্যার 360 মার্কেটিং কি জানতে চাচ্ছে মজুমদার, একটু। আসলে আমি যেটা এর শুরুতেও হয়তো লাইভের আগে কথাটা চলে গেছে, যে আমরা বোধহয় এখানে প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করলে ভালো করব। হোয়াট ইজ 360 মার্কেটিং? আপনি যদি গুগলে লেখেন অনেকগুলো স্লাইড চলে আসবে, এবং বেটার দেন মি, আমার চেয়ে ভালো লিখেছেন বিশ্বখ্যাত সব মার্কেটিং জিনিয়াসরা। সো আমার মনে হয় প্র্যাকটিক্যাল ইস্যুগুলো নিয়ে নর্মালি আমরা কথা বললে ভালো হয়। আর 360 ডিগ্রি যেহেতু জিজ্ঞেস করেছে, আমি বলি 360 ডিগ্রি কি? আমার চারদিকে চোখ ঘুরিয়ে যা যা দেখতে পাচ্ছি, এই চোখ ঘোরানোর চারদিকে দেখাটাকেই তো আমরা 360 ডিগ্রি বলি, একটা বৃত্ত। সো একটা প্রোডাক্ট সেল করার জন্য যা কিছু লাগে, সেলসটাকে গঠন করার জন্য, সংগঠিত করার জন্য যা কিছু লাগে, সেটাই 360 ডিগ্রি প্ল্যানিং ফর মার্কেটিং। আপনাকে বিক্রয় সংগঠিত করতে হবে। আপনি অনেক মার্কেটিং করলেন, সেল হলো না, লাভ নেই। সেল হওয়ার জন্য যা যা করছেন সবই 360 ডিগ্রি মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং বলেন, টিভি, নিউজ পেপার, বিলবোর্ড, এটিএল, বিটিএল, টিটিএল, সবকিছুই 360 ডিগ্রি। এগুলো সমন্বয়ই 360 ডিগ্রি। এক্স্যাক্টলি। স্যার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ফ্রেশার্সদের ক্ষেত্রে, স্যার আমরা অনেকে স্টুডেন্টসদের দেখেছি যে তারা পার্ট টাইম জব করতেছে। তো মার্কেটিং এ স্পেসিফিক্যালি যদি ব্র্যান্ডিং এ ক্যারিয়ার স্টার্ট করতে যায়, কি টাইপের স্যার পার্ট টাইম জব গুলাতে অ্যাকচুয়ালি কি টাইপের পার্ট টাইম জব করা উচিত স্যার? মার্কেটিং এর জন্য আমি ব্র্যান্ড প্রমোটারটাকেই, আমি যেহেতু নিজে ওই জায়গা থেকে এসেছি, আমার এক্সপেরিয়েন্সটা ভালো, যেটা আমি এই জন্য বলছি যে আপনি যখন অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করবেন, আপনাকে এজেন্সি গুলো এক এক দিন এক এক ব্র্যান্ডের জন্য কাজ করতে পাঠাবে, এবং শুরুটা হয় একদম রুট লেভেল থেকে।
আপনার একেবারেই হয়তো কোনো একটা ফেয়ার হচ্ছে, সেখানে হয়তো আপনি সেলসের সাপোর্টিং হিসেবে আছেন, কিংবা কোনো একটা সেমিনার হচ্ছে সেখানে সাপোর্টিং এ আছেন। আপনার ভেরিয়াস কাইন্ড অফ মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ আসে, বিভিন্ন ধরনের যেমন আমি একেবারে রুট লেভেলে থাকা অবস্থায় বাংলাদেশের টপ যারা বার্জারের মার্কেটিং এর হেড, আমি বলছি আপনাকে এটা 2002 সালের কথা। সো ওই সময়টাতে এত বেশি টেকনিক্যালি এত ফেসবুক এগুলো কিন্তু এত ছিল না। সো আমি ওই সময়ই বাংলাদেশের টপ মার্কেটিং এ যারা আছে তাদের সাথে পরিচিত হওয়ার কিংবা তাদেরকে চেনার জানার সুযোগ পেয়েছিলাম শুধুমাত্র ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করতে গিয়ে। সো পার্ট টাইমের জন্য এটাই বেটার। বাট সবাই কি পাবে? একটা ধরেন একটা ব্যাচে হয়তো 30-40 হাজার স্টুডেন্ট একসাথে বের হয়ে আসতেছে, আমি যদি পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি ক্যালকুলেট করি, সবাই তো আর এই সুযোগটা পাবে না। তো যদি আপনি না পান, বসে থাকবেন না, কাইন্ডলি স্টুডেন্ট লাইফ থেকে কাজ শুরু করেন। আপনি অনেস্টলি আমি বলছি, বই পড়ে কি যা শিখবেন কর্মজীবনে এসে তার 10% কাজে লাগবে না। কিন্তু আপনি যদি একটা পিৎজা শপের ডেলিভারি বয়ও হন, সেখান থেকে আপনি যা শিখবেন, আমি অনেস্টলি আপনাকে বলতে পারি, বুকে হাত দিয়ে বলতে পারি, আপনার কর্মজীবনে এটা অনেক কাজে দেবে। অনেক। সিজিপিএ ইন্টারভিউ বোর্ডে গিয়েও আপনার সিজিপিএ জিজ্ঞেস করে না, সিভি সিলেকশনে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে সিজিপিএ একটা প্রভাব রাখে, কিন্তু আপনি যদি ভাইবা পর্যন্ত যেতে পারেন, আপনাকে কেউ জিজ্ঞেস করবেন আপনার সিজিপিএ কত, কারণ আপনার সিভির মধ্যেই সেটা লেখা থাকে। আপনাকে প্রশ্ন করবে আপনি কি শিখেছেন, কি জেনেছেন। যখন আপনি 10টা লোকের সাথে কাজ করবেন, 5টা লোক ভালো পাবেন, 5টা লোক মন্দ পাবেন, এই দুই ধরনের এক্সপিরিয়েন্স যখন আপনার মধ্যে গ্যাদার করবে, তখন আপনি এমন একটা নলেজ গ্যাদার করবেন আপনার ভেতরে, আপনি যে কোনো সিচুয়েশনকে ফেস করতে পারবেন। সো যদি আপনার পছন্দের পার্ট টাইম জব না পান, এনিথিং আপনি যা পান আপনি তাই করার চেষ্টা করেন, সেটা অবশ্যই বৈধ কিছু। খুব মানে এই আনসারটা আমরা যেটা অ্যাকচুয়ালি শুনলাম যে পার্ট টাইম জবটা কি রকম করা উচিত। আমরা যদি অ্যাকচুয়ালি ক্যারিয়ার করতে চাই, আমরা নেমে পড়ি, আমরা ডিসিশন নিই যে আমরা মার্কেটিং করব, তো আমরা ওটা নিয়ে আগিয়ে যাই, আমরা না থেমে থাকি, তাহলে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো জিনিসটা নিয়ে কি করা উচিত আর কি করা উচিত না। এন্ড স্যার আমাদের যদি আরেকটা জিনিস যেটা স্যার, আমাদের স্টুডেন্টসরা এখন স্যার অনেক টাইপের অ্যাক্টিভিটি আছে বিসাইড পার্ট টাইম জব স্যার। এখন অনেক বিজনেস কেস কম্পিটিশন হচ্ছে, তারপরে স্যার ডিবেট ক্লাব স্যার, এইগুলা কতটুকু অ্যাকচুয়ালি আমার ইনিশিয়ালি জব সিলেকশনের ক্ষেত্রে, মানে আমার রিক্রুটমেন্টের ক্ষেত্রে ব্র্যান্ডে স্যার কতটুকু আমার ইম্পর্টেন্স এটা কাজে লাগে? ওকে, যে ইউনিভার্সিটি গুলোতে এই বিজনেস ক্লাব আছে তাদেরকে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করব, বিকজ অফ আমি দুটো ইউনিভার্সিটির নাম বলছি না, দুটো ইউনিভার্সিটির বিজনেস ক্লাবের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি অ্যাজ এ জাজ। সেখানে আমার কাছে অনেক ভালো লেগেছে, এই স্টুডেন্টদের অর্গানাইজেশন এত সুন্দর করে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। ডেফিনেটলি ওদের এই বিষয়ে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমি হয়তো ওদের 50-60তম গেস্ট, সো এর আগে হয়তো আমার মতো 49 জনকে ওরা হ্যান্ডেল করেছে, এরকম হয়তো 20টা কি বলে কম্পিটিশন ওরা হ্যান্ডেল করেছে, সো ওরা অলরেডি স্কিল। তো এই যে স্টুডেন্ট লাইফে ক্যাম্পাসের সুযোগ সুবিধা নিয়ে অডিটোরিয়ামটা ফ্রি পাচ্ছে, এখন তো খুব কিছু লোকাল কিছু ব্র্যান্ড খুব যেমন স্পিড খুব ভালো কাজ করে স্টুডেন্টদের জন্য, আমরাও কিছু জব ফেয়ারে কাজ করি, বাট সেটা অন্য ধরনের ব্যাপার। কিন্তু যে স্টুডেন্টদের যে কম্পিটিশন গুলো, এগুলোতে অনেক স্পন্সর পাওয়া যাচ্ছে। সো ইউনিভার্সিটির অডিটোরিয়াম ক্যাম্পাস ব্যবহার করে আপনি একটা স্পন্সরের মাধ্যমে যদি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারেন, এটা আপনার জব লাইফে অনেক কাজে দিবে। আরেকটা জিনিস হবে, আপনার একটা কি বলবো, একটা নেটওয়ার্কিং ক্রিয়েট হবে। যখন আপনি একটা প্রোগ্রাম করেন, হয়তো আপনার 20-25 জন জাজ ডাকতে হয় প্রতি স্টেপে, প্রাইমারি লেভেলে, সেকেন্ডারি লেভেলে এবং ফাইনাল গালা রাউন্ডে। সো 25টা কোম্পানির ব্র্যান্ড ম্যানেজারের সাথে পরিচিত হওয়া, এটা কিন্তু একটা ভালো নেটওয়ার্কিং। সো তারা যদি 1 ঘন্টা 2 ঘন্টা ক্যাম্পাসে থাকে, তাদের ব্যক্তিগত আচরণটাও আপনি অনেকটা ফলো করতে পারবেন, যে হাউ দে লুক, হাউ দে ওয়ার্ক, হাউ দে টক। সো এটা খুব ভালো যে যদি স্টুডেন্ট লাইফে আপনি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে স্ট্রংলি যুক্ত থাকেন, শুধু নাম দিয়ে গেলাম সেটা না, আমি কাজ করি যদি তাদের সাথে এক্স্যাক্টলি নিজেকে ইনভলভ করি যদি প্রতিটা প্রজেক্টের সাথে, ভালো একটা রেজাল্ট আমার জব লাইফে পাবো আমরা। স্যার আরেকটা কোশ্চেন নিচ্ছি, ভাইবা বোর্ডে
এইচ কে ইয়াসিন লিখেছে, ভাইবা বোর্ডে উইকনেস জিজ্ঞেস করার রিজন কি? এটা কি ক্যান্ডিডেটের নেগেটিভিটি প্রকাশ করে? তো এইচআররা অ্যাকচুয়ালি নেগেটিভ এই উইকনেসটা দিয়ে কি জানতে চায়? কিছুই জানতে চায় না, জানতে চায় যে হচ্ছে আপনি আপনি পরিস্থিতিগুলোকে কিভাবে সামাল দেন। আপনাকে যখন এই দুইটা কোশ্চেন খুব কমন ভাইভাতে, একটা হচ্ছে জিজ্ঞেস করবে যে আপনাকে কেন নেওয়া হবে, আপনার 5টা কিংবা 3টা স্ট্রং পয়েন্ট বলেন। এর পরবর্তী কোশ্চেনটা হয় আপনার উইক পয়েন্ট গুলো বলেন। তো উইক পয়েন্ট গুলো বলার মানে এই না যে আপনাকে সে বাতিল করে দিবে। আপনি যদি স্মার্টলি অনেস্টলি আপনার উইক পয়েন্ট গুলো তুলে ধরেন, ক্যান্ডিডেট যে ভাইবা নিচ্ছেন যারা, তারা কিন্তু সবাই এক্সপেরিয়েন্স থাকে, তারা বুঝতে পারেন যে কোন ক্যান্ডিডেটের কোন কোন জায়গাটা উইকনেস আছে। কারোর হয়তো বাচন ভঙ্গিতে উইকনেস থাকে, কারোর হয়তো আপনার রাইটিং স্কিলে সমস্যা থাকে। সে যদি সেটা ওপেনলি স্বীকার করে যে হ্যাঁ স্যার আমার বাচন ভঙ্গিতে একটু আঞ্চলিকতা আছে স্যার, আমি খুব দ্রুত এটাকে কাটিয়ে উঠবো, তখন কি হয় যে ভাইবা নিচ্ছেন যিনি, তিনি কিন্তু একটু ইমপ্রেসড হন যে না, উনি তার জায়গা থেকে অনেস্টলি তার দুর্বল জায়গাটা আমাদের কাছে তুলে ধরেছে, সে সত্যবাদী। সো দুর্বল পয়েন্ট জিজ্ঞেস করলে আমি সবাইকে অনুরোধ করবো আপনি আপনার দিক থেকে আসলেই যে জায়গাগুলো দুর্বল মনে হয়, আর আপনি যদি বুঝতেই পারেন যে এই জায়গাগুলো আপনার দুর্বল, আমার মনে হয় ভাইবা বোর্ডে যাওয়ার আগে চেষ্টা করেন সেই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য। স্যার আরেকটা কোশ্চেন নিচ্ছি। সাইফুল ইসলাম তামিম লিখেছেন, ভাইয়া কেউ যদি লোকাল কোনো কোম্পানিতে জব করে, ওই এক্সপিরিয়েন্সটা কি কোনো রেপুটেড লোকাল মাল্টিন্যাশনাল এফএমসি যে কাউন্ট করে কিনা? করে করে আপনার মার্কেটে যদি প্রোডাক্ট থাকে এবং সেই প্রোডাক্ট যদি আপনার একটা নাম্বার অফ সেল গ্যাদার করতে পারে, সেটা লোকাল না একেবারেই হার্বাল, এটা কেউ কাউন্ট করবে না। আপনার জাস্ট আপনি মার্কেটে কতটুকু প্রভাব রাখতে পেরেছেন আপনার ওই ব্র্যান্ডের পেছনে, সেটাকে কাউন্ট করবে। আপনি যদি তাদেরকে বোঝাতে পারেন যে হ্যাঁ মার্কেটে যে ব্র্যান্ড আপনি দেখছেন এটার এর পেছনে এই জায়গাটাতে আমি কাজ করেছি, এতদিন কাজ করেছি, সো কাজে দিবে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আমাদের আরেকটা প্রশ্ন আছে, কবির আলিফ খান লিখেছে, ডিজিটাল মার্কেটিং এ বাংলাদেশের ভবিষ্যৎ কেমন? স্যার পুরো পৃথিবী তো ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, সো বাংলাদেশ তো আর পৃথিবীর বাইরে না। মার্কেটিং আস্তে আস্তে আসলে ফুললি ডিজিটালাইজের দিকেই যাবে। হয়তো আমাদের এখানে একটু সময় লাগছে, বাইরে আরো দ্রুত হয়ে গেছে। বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ অনেক ভালো। স্যার আমরা একটু এতে যদি মোটামুটি আমরা জানলাম যে অ্যাকচুয়ালি কি কি স্কিল সেট বা কি কি কোয়ালিটি অ্যাকচুয়ালি আমাদের একটা ব্র্যান্ডে ক্যারিয়ার স্টার্ট করার জন্য প্রয়োজন, সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন। স্যার আমি একটু আপনার থেকে জানতে চাচ্ছি, স্যার আপনার একটা এক্সপার্টিস পিআর এন্ড মিডিয়াতে স্যার, তো পিআর এন্ড মিডিয়াটা নিয়ে স্যার একটু যদি আপনি বলতেন, স্যার এই সেক্টরটা কিভাবে ব্র্যান্ড অপারেট করে? পাবলিক রিলেশন এন্ড মিডিয়া। ওকে, পাবলিক রিলেশনটা কি? পাবলিকের সাথে কোম্পানির যে রিলেশন, আমার আপনার রিলেশন তো আর না। সো কোম্পানিগুলোর সাথে তার যে কাস্টমারের সাথে যে একটা রিলেশন, এবং কাস্টমার কিন্তু এমন না যে যে আপনার প্রোডাক্ট কিনেছে সেই কিন্তু শুধু আপনার কাস্টমার না, যে কিনেছে সে তো কাস্টমার, আপনার 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 ক্রেতা সে। কিন্তু কাস্টমার কিন্তু প্রত্যেকটা মানুষ, পুরো বাংলাদেশে যত লোক থাকে, আপনি যদি ইন্টারন্যাশনালি বিজনেস করেন তাহলে যে যে দেশে আপনার অপারেশন আছে সেই দেশের সব কয়টা জনগণই আপনার কাস্টমার। সো এই নাম্বারের সাথে কোম্পানির সাথে যে রিলেশনটা বিল্ড আপ করা কিংবা মেইনটেইন করা, সেটাই হচ্ছে পিআর ডিপার্টমেন্টের কাজ। আর পিআর এন্ড মিডিয়া একসাথে করা হয় কি জন্য? যে আপনি পিআর করবেন কার মাধ্যমে করবেন? আপনি তো আর অফিসের ছাদে মাইক নিয়ে বলতে পারবেন না যে এটা এই কোম্পানি এইটা নতুন কিছু করেছে, এই করেছে সেই করেছে। আপনাকে কোনো একটা মিডিয়ার মাধ্যমে যেতে হবে, সেটা প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক্স মিডিয়া হোক, ডিজিটাল মিডিয়া হোক। সো এই মিডিয়ার সাথে মিডিয়ার মাধ্যমে জনগণের সাথে সম্পর্ক উন্নয়ন কিংবা স্থাপন করার কাজ হচ্ছে পিআর এন্ড মিডিয়া ডিপার্টমেন্টের কাজ, এবং এই ডিপার্টমেন্টটা যে কোনো প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ইতিহাস খুব লম্বা না, আগে ছিল না। আগে তো আসলে ব্র্যান্ডিং এর ইতিহাসও তো বাংলাদেশে খুব বেশি আগের না। মানে প্রোডাক্ট তৈরি হতো, বিক্রি হতো, এই ধরনের প্রোডাক্টের পেছনে যে ইনভেস্টমেন্ট করে এটাকে ব্র্যান্ড ভ্যালু করা যায়, এটা তো খুব বেশি আগের না। পিআর এর ইতিহাসও খুব আগের না, বাট এখন এটা হিউজ প্র্যাকটিস। এখন সব কোম্পানি, তার ছোট হোক, ছোট ছোট অর্গানাইজেশনে পিআর ম্যানেজার আছে, মিডিয়া ম্যানেজার আছে। তো এটার অপরচুনিটি অনেক হিউজ, এবং এই প্রতিষ্ঠানের যে কোনো প্রতিষ্ঠানে এই ডিপার্টমেন্টে কাজ করে আপনি একেবারেই মালিক পক্ষের সাথে কিংবা উদ্যোক্তাদের সাথে কিংবা টপ বসদের সাথে ওঠা বসা করার সুযোগ পাবেন শুরুর দিক থেকেই।
আপনি হয়তো ফাইন্যান্সে কাজ করছেন, আপনার বড় জোর সিএফওর রুম পর্যন্ত আপনার অ্যাক্সেস, কিন্তু পিআরে যারা কাজ করে এর মোটামুটি বেশিরভাগ সময়ই ফুল টিম কিংবা টিমের মিড লেভেল পর্যন্ত কিন্তু ডিরেক্ট উদ্যোক্তাদের সাথে কিংবা অফিসের টপ ম্যানেজমেন্টের সাথে কাজ করে। কারণ এইটার বিহেভিয়ারটা এরকম যে কোনো মাধ্যম হয়ে ইনফরমেশনগুলো কখনোই তার ক্রেতার কাছে কিংবা জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে না। আপনি জানেন, আমি যদি এই হাত থেকে কিছু জল এই হাতে দেই, একদম পুরোপুরি জল কিন্তু এদিকে নিতে পারবো না, কিছু জল আমার এই হাতে থেকে যাবে। সো কোনো উদ্যোক্তাই চায় না তার কোম্পানির গুডউইলটাকে কোনো একটা ভায়া করতে গিয়ে সেটাকে কোনো জায়গায় লেস হয়ে যায়, কমে যায় কিংবা নষ্ট হয়ে যায়। উনি এই জন্য ডিরেক্ট টিমটাকে ডেকে উনি বলে দেন যে এইটা আমাদের এখনকার এই এই কিংবা নতুন প্রোডাক্ট লঞ্চ হোক কিংবা কিছু একটা হোক, নতুন টেকনোলজি হোক, এই ধরনের কাজগুলো কোম্পানির যারা একদম ঊর্ধ্বতন সিইও লেভেলের যারা আছেন তারা কিন্তু ডিরেক্ট এই টিমকে ফরওয়ার্ড করেন। সো আপনি খুব সহজেই কিন্তু দ্রুত মিড লেভেলে জব করে সিইওর সাথে বসার সুযোগ পাচ্ছেন, এটা একটা দিক। আরেকটা হচ্ছে ক্রাইসিস টাইমে, ধরেন আমরা একটা লোকাল ক্লথিং ব্র্যান্ড আছে, তারা একটা ক্রাইসিসে পড়ে গিয়েছিল গত ঈদের সময়। তো এইরকম ক্রাইসিস যে কোনো ব্র্যান্ডের হতে পারে, সে না চাইলেও হতে পারে, কারণ মানুষ তো অ্যাক্সিডেন্টালি একটা ভুল করতেই পারে অনেক সময়, কিংবা ভুল বোঝাবুঝিও হতে পারে কাস্টমারদের সাথে। সো এই ক্রাইসিস টাইমেও কিন্তু এই পিআর এন্ড মিডিয়া টিমটা ডিরেক্ট একেবারে উদ্যোক্তাদের সাথে সিইওদের সাথে কাজ করে। সো এই টিমটাতে যদি আপনি ক্যারিয়ার করতে চান, ওয়েলকাম, বাট সেই আগের জায়গায় আপনার কমিউনিকেশন স্কিলটা খুব ভালো থাকতে হবে, হাসি মুখে কথা বলতে পারতে হবে, মানুষকে কনভিন্স করার পাওয়ার। অনেক আপনার ফ্রেন্ড সার্কেলে দেখবেন যে আপনি বল খেলছেন, একটা বাসায় গ্লাস ভেঙে গেছে, আপনার একটা ফ্রেন্ড গেলে দেখা যায় যে দুটো মিষ্টি খেয়ে ওই বল নিয়ে আসতেছে, আবার আপনি গেলে ধরেন যে বাড়িওয়ালা মারতে আসতেছে। সো আপনার আর ওই ফ্রেন্ডের মধ্যে যে পার্থক্যটা, ওই ফ্রেন্ডটা পিয়ারে এগিয়ে থাকবে। ধন্যবাদ স্যার। আমাদের তো আমরা একটা আইডিয়া পেলাম যে কিভাবে এখানে পিআর বা মিডিয়াতে কাজ করার কি সুযোগ রয়েছে। তোমাদের যদি কোনো কোশ্চেন্স থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাও, পিআর মিডিয়া রিলেটেড। আমরা এটা আনসার, স্যার এটার আনসার দিয়ে ট্রাই করবে। আর আমরা স্যার চলে যাচ্ছি, আমরা একটা জিনিস দেখেছি স্যার যে ওয়ালটন ডিফারেন্ট টাইপের প্রোগ্রামে জড়িত স্যার। আমরা প্রায় সবসময় দেখি যে ক্রিকেট টুর্নামেন্ট গুলোতে ওয়ালটন অলওয়েজ থাকে স্যার। আপনাদের স্যার অনেক ইনভলভমেন্ট আছে স্যার। তো এই মুহূর্তে স্যার এই কারেন্ট যে সিচুয়েশন চলছে কোভিড-19 এর জন্য, স্যার এই সিচুয়েশনে ওয়ালটন ব্র্যান্ড টিমটা কিভাবে অ্যাকচুয়ালি ডিল করছে স্যার, এটা একটু যদি বলতেন। অফিসিয়ালি ওয়ালটনের অল ডিপার্টমেন্ট ক্লোজ, ওয়ার্ক ফ্রম হোম, আর না হলে টোটালি অফ। কিন্তু আমাদের ব্র্যান্ড টিম, মানে ব্র্যান্ড টিম বলতে হচ্ছে ব্র্যান্ডের যারা মানে কোর ব্র্যান্ডিং এ কাজ করি একদম ফিল্ড লেভেলে তারা, এবং আমাদের পিআর এন্ড মিডিয়া পাবলিকেশনসে যারা কাজ করে তারা, এবং কিছু ইঞ্জিনিয়ার্স আমাদের, মানে আমরা খুব গর্ববোধ করি আমাদের কিছু ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার আছে যারা অনেক বিগ ইস্যুস নিয়ে কাজ করছেন এই সময়ে। এরা সবাই খুব ব্যস্ত, কেউ বিজনেস নিয়ে ব্যস্ত না। এখানে ওয়ালটনের ডব্লিউ পর্যন্ত এখানে ইনভলভ না, এখানে পুরোটাই সমাজ সেবা, সমাজ কল্যাণ। যেহেতু আমরা একটা বিগ টেকনোলজিক্যাল কোম্পানি, আপনি জানেন হয়তো আমেরিকার যে গাড়ি তৈরির কোম্পানিগুলো, প্রতিষ্ঠানগুলো ছিল, তারা কিন্তু অলরেডি বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট প্রোডাকশনে চলে গেছে। আমেরিকাতে একটা যুদ্ধকালীন আইন আছে, এই আইনটার বলে কি হয়, সরকার চাইলেই যে কোনো ইমার্জেন্সিতে যে কোনো কোম্পানিকে বলতে পারে যে তুমি এই প্রোডাক্ট ছাড়া অন্য প্রোডাক্ট বানাতে পারবে না। সো বাংলাদেশ খুবই ওপেন গণতান্ত্রিক দেশ, এই দেশের সরকার কোনো প্রতিষ্ঠানকে এইভাবে প্রেশার করে না তোমাকে এটাই বানাইতে হবে। বাট আমরা নিজেরা উদ্যোগী হয়ে ভেন্টিলেটর, যেটা কোভিড-19 এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়, কারণ আপনি জানেন যে এটা ইফেক্ট করে শ্বাসতন্ত্রে। সো শ্বাসতন্ত্রের এই ইনফেকশনের জন্য শ্বাস নিতে রোগীর সমস্যা, এবং বেশিরভাগ রোগী কিন্তু শ্বাসকষ্টে মারা যায়। সো আমরা আমেরিকার একটা কোম্পানির কাছ থেকে ফ্রিতে প্যাটেন্টটা পেয়েছি, এবং সেটার আইসিটি মিনিস্ট্রি আমাদেরকে গাইড করছেন, আমাদের সাথে এমআইএসটি আছে। আমরা অলমোস্ট এটা অনেক দূরে এগিয়ে গেছি, কারণ আমরা যখন একটা পণ্য মার্কেটে ছাড়ি, এটা রিসার্চ টাইম অনেক বেশি লাগে, যদিও এই সময়টা এখন দিতে পারবো না, তারপর আমরা চেষ্টা করছি যে জিনিসটা দিব সেটা যেন, কারণ এটা একদম লাইফ সেভিং টুলস। এখানে ফাঁকিবাজি কিংবা এখানে
আচ্ছা ঠিক আছে একটা জিনিস ছাড় দিয়ে গেলাম, এই সুযোগ নাই, কিন্তু এখানে 100-তে 100 হলে দেন এটাকে মার্কেটে ছাড়া যাবে। সো আমরা কাজ করছি সেটা নিয়ে। অলরেডি আমরা ফেস শিল্ড যেটা আপনার যে ডাক্তাররা করোনা রোগীকে অ্যাটেন্ড করবে, গগলস আর ফেস শিল্ড লাগে আমাদের। এখন সারা পৃথিবীতে ফেস শিল্ড এবং গগলসের একটা বিশাল ক্রাইসিস ক্রিয়েট হয়েছে। আপনি যত স্ট্রং পিপিই পরেন, আপনার ফেস শিল্ড এবং গগলস যদি না থাকে, আপনার এই ডাক্তাররা এই রোগীদের হ্যান্ডেল করাটা সেফ না। সো এই ছোট ইস্যু হতে পারে, একটা গ্লাস আপনি মনে করতে পারেন খুব ছোট একটা ইকুইপমেন্ট, বাট এটার জন্য আপনার পুরো প্রসেসটা অসম্পূর্ণ থাকে। মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেটা পরে ডাক্তাররা কিংবা নার্সরা কোভিড-19 রোগীদের অ্যাটেন্ড করবে। সো এটা আমরা অলরেডি বানিয়েছি। আজকে এটা সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হয়ে গেছে এবং এটা প্রসেস চলবে, মানে প্রোডাকশন হবে দিয়ে যাব। তো প্লাস হচ্ছে আমরা আমাদের 17,000 প্লাস আউটলেট আছে। এই প্রতিটা আউটলেটে আমাদের ব্র্যান্ডিং পারপাস একটা অ্যামাউন্ট দেওয়া হয় তাদের লোকাল ব্র্যান্ডিং করার জন্য। যদিও এটা আমাদের নিজস্ব বিজনেস পলিসি, তারপরে জিজ্ঞেস করলেন এই জন্য বলছি, আমাদের লোকাল ব্র্যান্ডিং এর জন্য আলাদা বাজেট আছে। আমি জানি না আর কেউ এটা করছে কিনা। তো আমরা এই ব্র্যান্ডিং, মানুষ না বাঁচলে ভাই বেচবো কার কাছে, ব্র্যান্ডিং করব কি জন্য? এখন তো আর ব্র্যান্ডিং করার সময় না, ব্র্যান্ডিং এর জায়গাও না। তা আমরা কিন্তু ওই বাজেটটা পুরোটাই হচ্ছে সোশ্যাল ওয়ার্কে, প্লাস এর সাথে আমরা আরো কিছু যোগ করেছি। এবং আমাদের প্রত্যেকটা আউটলেটকে, এগুলো তো আমরা ব্রাঞ্চ অফিস বলি, সেটা আমাদের নিজস্ব ডিরেক্ট যেগুলো প্লাজা বলি, আর বাকিগুলো ডিস্ট্রিবিউটর পয়েন্ট। তাদের মধ্যে এক ধরনের কম্পিটিশন দিয়ে দেওয়া হয়েছে যে যারা এই মুহূর্তে সবচাইতে সেফলি, এমন না যে বিপন্ন নিজের জীবন কিংবা নিজের টিমকে বিপন্ন করে, সেফলি প্রোটেক্টিভ ওয়েতে জনকল্যাণমূলক কাজ সবচেয়ে বেশি যারা করবে, আমরা তাদেরকে এক্সট্রা ইনসেন্টিভ দিব আফটার দ্য ক্রাইসিস। যদি জাতি এই ক্রাইসিস থেকে বের হয়ে আসে, ইনশাল্লাহ আমরা অবশ্যই বের হয়ে আসবো। আমরা যেভাবে ইউনাইটেডলি কাজ করছি, ডেফিনেটলি আমরা বের হয়ে আসবো। সো এখান থেকে বের হয়ে আসার পরে তাদেরকে যথেষ্ট সম্মান দেওয়া হবে। নর্মালি এমনিতেই তো আমরা বাংলাদেশের মানুষরা খুব কিন্তু জনদরদি, আমরা যেভাবেই যতই আমরা নিজেদেরকে নেগেটিভলি উপস্থাপন করতে চাই, আপনি যদি দেখেন রাস্তাঘাটে মানুষের জন্য মানুষের যে কষ্ট, আমি গত লাস্ট 15 ডেজ যত ব্র্যান্ড হেডদের সাথে কথা বলেছি, প্রত্যেকেই খুব ব্যক্তিগতভাবে দুঃখী সেই সমস্ত মানুষের যাদের আসলে দিন আনে দিন খায়। তো এমনিতেই আমাদের যারা কাজ করছেন বিভিন্ন ব্র্যান্ড আউটলেটের মালিক কিংবা আমাদের আউটলেট ম্যানেজার যারা আমাদের ওন এমপ্লয়ি, সবাই কিন্তু নিজের দিক থেকেই জনকল্যাণমুখী চিন্তা করেন। সেই সাথে যদি প্রতিষ্ঠান এইভাবে তাদেরকে এনকারেজ করে যে আপনি এদেরকে হেল্প করেন, তখন কিন্তু তারা আরো মোর এফেক্টিভলি কাজ করছে। আপনি যদি 17,000 না, আমি যদি 15,000ও ধরি, 15,000 আউটলেটে যদি পার ডে 10 জন লোককে খাওয়ানো হয়, তাহলে কিন্তু 1.5 লাখ লোককে প্রতিদিন খাওয়ানো হচ্ছে। সো এটাকে আমি যদি মাল্টিপ্লাই 30 করি, তাহলে কত লক্ষ লোক হয়। সো এত লক্ষ পরিবার ওয়ালটনের এই ত্রাণ সুবিধায় অন্তর্ভুক্ত হয়েছে। আমরা মোর দেন 60,000 পিপিই সামগ্রী বিতরণ করেছি অলরেডি। আরো কিছু লাইনে আছে যেগুলো আমরা এলসি করেছি, পর্যায়ক্রমে আসবে, কারণ এই ক্রাইসিসটা তো ডে ওয়ান শেষ হয়ে যাবে না। পিপিইটা তো বারবার ইউজ করার মতো জিনিসও না। সো আমরা আরো ইকুইপমেন্ট আনতেছি। আমরা চেষ্টা করেছিলাম যে কোভিড-19 এর যদি কোনো মেডিসিন আমরা বৈধভাবে গভর্নমেন্টের সাথে যোগ দিয়ে আনতে পারি, চেষ্টা করছি সেটা। তো সব দেশেই আসলে তাদের নিজের ক্রাইসিস মেটানোর জন্য তারা ওষুধ এক্সপোর্টটাকে আটকে রেখেছে। সো আমরা চাইলেও এই সুযোগটা পাচ্ছি না যে সরকারের সাথে এই কাজ করব, বাট আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। জাপানে শুনেছি আজকে আমাদের একটা গ্রুপ আছে, যে গ্রুপে আমরা আসলে এই কমিউনিকেশনটাকে চালু রাখি, কে কি তথ্য পাচ্ছে কিংবা কে কি কাজ করছে। সেখানে দেখলাম আমার কিছু ইঞ্জিনিয়ার্স তারা এই মেডিসিনের ব্যাপারে কিছু লিংক দিয়েছেন যে এই জায়গাগুলো থেকে এগুলো পাওয়া যায় কিনা। সো আমরা কাজ করছি, আপনাদের সবার সহযোগিতা নিয়ে কাজ করছি। ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ ফ্রম ওয়ালটন। তো আমরা স্টুডেন্ট যারা আছে, আমরা হয়তো এখান থেকে একটু আইডিয়া পেলাম যে ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখন কিভাবে ব্র্যান্ড টিমটা কিভাবে অ্যাকচুয়ালি এই সব জিনিসগুলোতে কোঅর্ডিনেট করতেছে, যে লাইক এই লোকাল এরিয়া ব্র্যান্ডিং যেটা, লোকাল ব্র্যান্ডিং যেটা, সেখান থেকে আমরা কিভাবে এই সব কিছু কিন্তু একটা কোঅর্ডিনেশনের ব্যাপার। এটা কিন্তু জাস্ট একটা আইডিয়া নিয়ে ছেড়ে দেয়া না। তো এখানে অনেক এগুলো আছে, অনেক ডিসিশনস আছে, অনেক এক্সিকিউশনের ব্যাপার আছে। সবগুলোই কিন্তু এখান থেকে একটা ব্র্যান্ড টিমের হিউজ অবদান আছে এখানে। তো আমরা স্যার আরেকটা কোশ্চেনে যাব স্যার। কোশ্চেনটা করেছে জয় চক্রবর্তী স্যার। কোশ্চেনটা হচ্ছে
অন্য ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা যদি মার্কেটিং লাইনে ক্যারিয়ার করতে চায় তাহলে সেই সিদ্ধান্ত কতটুকু উপযুক্ত বলে মনে করেন? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। আমি নিজে সোশ্যোলজি থেকে এসেছি, আমার ব্যাকগ্রাউন্ড মার্কেটিং না, আমি সমাজবিজ্ঞানের স্টুডেন্ট। সো আসলে এডুকেশন কি দেয় আমাদেরকে? এডুকেশনটা আমাদেরকে দেয় হচ্ছে ভিশন। আমাদের চোখে জন্মগতভাবে আমরা একটা ছানি নিয়ে জন্ম নিই, সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। ছানি বলতে আমি বুঝাচ্ছি যে আমাদের দেখার কোনো ক্ষমতা থাকে না। আমরা দেখি, আমরা চাইনিজ, যদি কোনো চাইনিজের লেখা দেখি, চায়না লেখা দেখি, তো কি মনে হয়? কিছু হিজিবিজি দাগ, কারণ ওই ভাষাটার জন্য আমার চোখের ছানিটা কাটা হয়নি। তো বাংলা ভাষার ক্ষেত্রে আসি কিংবা ইংরেজিতে আমরা বুঝতে পারি। এডুকেশন মানে আপনার ল্যাঙ্গুয়েজ নলেজের কথা বলছি না, বাট এডুকেশন আপনাকে পুরো পৃথিবীটা কিভাবে চলছে, মানুষ কিভাবে চিন্তা করা উচিত, সব পুরো প্রসেসটা আপনাকে শিখিয়ে দিবে, আপনার চোখটা খুলে দিবে। দেন সেই চোখ দিয়ে আপনি সবুজ দেখবেন না, পাহাড় দেখবেন না, নদী দেখবেন না, সমুদ্র দেখবেন না, আপনার বিষয়। সো আপনি যে ট্রেডেই পড়াশোনা করেন, বেসিক নলেজটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। ইঞ্জিনিয়ার হলে কিছু ক্ষেত্রে তো ইঞ্জিনিয়াররা বেটার আমাদের চেয়ে এগিয়ে থাকবে, মার্কেটিং এ যারা পড়েছে তাদের চেয়ে এগিয়ে থাকবে যদি সে টেকনোলজিক্যাল কোম্পানির ব্র্যান্ডিং করতে যায়। আমাদের বেশ কিছু ইঞ্জিনিয়ার, ওয়ালটনের ক্ষেত্রে আমাদের ওয়ালটন রেফ্রিজারেটর সিইও ইঞ্জিনিয়ার, মোবাইলের যে সিইও উনি হচ্ছেন বায়ো কেমিক্যাল কিংবা ফুড ইন্ডাস্ট্রি থেকে মাস্টার্স ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, উনি মোবাইল ফোনের বিজনেসের সিইও। তো সিইওর কথাটা বলছি, আপনি হয়তো ভাবছেন যে আমি জিজ্ঞেস করলাম মার্কেটিং এর, বাট আপনি জিজ্ঞেস করছেন সিইওর কথা বলছেন। সিইও কে কিন্তু সবকিছু জানতে হয়, ওনাকে ফাইন্যান্স জানতে হয়, ওনাকে প্রোডাকশন জানতে হয়, ওনাকে ওয়ার্কার ম্যানেজমেন্ট জানতে হয়, ওনাকে ব্র্যান্ডিং জানতে হয়, ওনাকে সেলস জানতে হয়। আমাদের ব্র্যান্ড টিমেও অনেক ছেলে পেলে আছে যারা বিভিন্ন পাবলিক কিংবা প্রাইভেট ইউনিভার্সিটির অন্য ট্রেড থেকে আসা, অন্য ডিপার্টমেন্ট থেকে আসা, তাদের মার্কেটিং এ পড়া নাই। বিষয়টা হচ্ছে আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়ে থাকেন, আপনার যদি মার্কেটিং ভালো লেগে থাকে, আপনি মার্কেটিং এ আসতে পারেন, কিন্তু ওই তিনটা বেসিক আপনার থাকতে হবে। আমাদের আনিসুল হক স্যার আছেন, উনি কিন্তু বুয়েট ইঞ্জিনিয়ার, বাট ওনার রাইটিং স্কিল কিন্তু অসাধারণ, ওনার কমিউনিকেশন স্কিল কিন্তু অসাধারণ। সো আপনার যদি ওই বেসিক তিনটা জিনিস থেকে থাকে, আপনার টেকনোলজিক্যাল নলেজ তো আছে, আপনি ইঞ্জিনিয়ার, রাইটিং স্কিল এবং কমিউনিকেশন স্কিল যদি থাকে, আপনি মার্কেটিং নিয়ে চিন্তা করতেই পারেন। তো জয় চক্রবর্তী, আপনি আপনার আনসারটি পেয়েছেন যে অ্যাকচুয়ালি অন্য ব্যাকগ্রাউন্ডে হয়ে ইজিলি মার্কেটিং এ জব করা যায়, যদি এখানে জাস্ট কন্ডিশনটা একটা যে যদি বেসিক যে স্কিল গুলো যেটা মাস্ট রিকোয়ার্ড, রাইটিং, কমিউনিকেশন অ্যান্ড স্ট্র্যাটেজি, টেকনোলজিক্যাল যে স্কিল গুলা, এই স্কিল গুলো যদি থাকে তো আমরা অ্যাকচুয়ালি ইজিলি যে কেউ অ্যাকচুয়ালি এই মার্কেটিং লাইনে মুভ করতে পারে কোনো ঝামেলা ছাড়াই। স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে আসছি স্যার। তো স্যার, জাস্ট আমাদের এই ইনিশিয়েটিভটা জেনারেশন জেড এর, স্যার এই জেনারেশন জেড এর এই ইনিশিয়েটিভটা নিয়ে যদি স্টুডেন্টের উদ্দেশ্যে কিছু বলতেন। ওকে, আমরা তো এখন আসলে বাসায় বসে আছি, এই সময়টাকে হয়তো কাজে লাগানোর জন্য এতটুকু সময় আমরা এত মনোযোগ দিয়ে হয়তো পারতাম না, এই সমস্যা ওই সমস্যা। আমি আপনি 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 করছেন, অ্যাঙ্করিং করছেন, আমি বলছি আপনার আমার ওঠার সুযোগ নেই, বাট বাসায় মোবাইল ফোনে যারা দেখছে তাদের কিন্তু খুব সহজেই উঠে যাওয়ার সুযোগ ছিল। তো যারা না গিয়ে দেখে এখনো বসে আছে তাদের উদ্দেশ্যে বলবো, নাথিং গোজ আনপেইড। আপনি যা শুনছেন, যা, আমি হয়তো অনেক ভুল বলেছি, অনেক কিছুই কম বলেছি, বলতে পারিনি, বাট কিছু তো বলতে পেরেছি। যদি সেই জায়গা থেকে কিছুটাকেও যদি আপনি গ্রহণ করেন, আপনি কিছু শিখতে পারবেন। এবং এই শেখার জন্য যে ছেলেরা কাজ করছে, এই যে যাদের প্ল্যাটফর্মে আমি কথা বলছি, তাদেরকে এক্সট্রা একটু ধন্যবাদ এই জন্য দিচ্ছি যে আমারও হয়তো এত কিছু বলার সুযোগ হতো না যদি আমি আমার বাসায় এখন বসে হয়তো পেপার পড়তাম কিংবা নিউজ দেখতাম। সো এই সুযোগটা পেয়েছি, আমার এই যে অলস সময়টাকে, আমার কাছে মনে হয়েছে যে লাস্ট 10 days এর মধ্যে সোশ্যাল ওয়ার্ক ছাড়া এইটুকু সময়, যে সময়টা আপনাদেরকে দিলাম, আমার মনে কাজে লাগলো। আমি বেটার ফিল করছি যে না, আজকে কিছু একটা কাজ করলাম। তো এই যে সুযোগ সৃষ্টি করে দেওয়া, আমরা যারা বলতে চাচ্ছি, বলার সুযোগ দেওয়া, জানি কম, বাট আমাদের বাই বর্ন বাঙালি হিসেবে জন্ম নিয়েছি, কম জানলেও বলার অভ্যাস অনেক। সো এই বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং কোন স্টুডেন্টের যদি এই পুরো আমাদের যে
আলোচনা। আমি এর আগেও দেখেছি অনেক ভালো ভালো ব্র্যান্ডিং এর অনেক তরুণ যারা অনেক ভালো জানেন আমাদের চাইতে, এমন অনেকেও আপনাদের প্ল্যাটফর্মে এসে কথা বলে গেছেন। তাদের কথা থেকেও যদি আমরা কিছু শিখি এবং সেটা প্রায়োগিক ক্ষেত্রে, বাস্তব জীবনে, চাকরি ক্ষেত্রে কাজে লাগাতে পারি, তাহলেই আসলে এই ইনিশিয়েটিভ কাজে লাগবে। এই পুরো টক টাইমটুকুর মধ্যে যারা ছিলেন, এখান থেকে একজন যদি একটা লাইনও লাইফে তার নিজের জীবনের জন্য শিখতে পারেন, সেটাই আমাদের সার্থকতা, কিংবা আপনারা যারা এটার উদ্যোক্তা আছেন আপনাদের জন্য সার্থকতা। তো থ্যাংক ইউ স্যার আমাদেরকে টাইম দেওয়ার জন্য। স্টুডেন্টস, তোমাদেরকে ধন্যবাদ এই আমাদের সাথে থাকার জন্য। আহ, আমাদের নেক্সট এপিসোড 12 তারিখে আমরা করছি, হোপফুলি তোমরা সেখানে থাকবা। এন্ড থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের সাথে থাকার জন্য স্যার। উইথ মাই থ্যাংক ইউ সো প্লেজার, মাচ। থ্যাংক ইউ। ভালো স্টে থাকবেন সেফ, সবাই। আর স্টে হোম। যদি কোনো কিছু ভুল বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।